আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মাকসুদুর রহমান তানভীর। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাব। আমরা আজকে আলোচনা করব নত্ব এবং সত্যবিধান নিয়ে। আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে নত্ব এবং সত্যবিধান। তো আমরা আমাদের আজকের ক্লাসে নত্ব এবং সত্যবিধান নিয়ে আলোচনা করব। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো পরীক্ষা দিতে যাই, যে কোনো জব পরীক্ষা দিতে যাই, আমাদের এই টপিকটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। সো আমরা কে কোথা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছি আমাকে সেটা একটু জানিয়ে দিই। তাহলে আমি ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। আর তোমরা যারা দেখতেছো, তারা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো তারা আমাকে একটু জানিয়ে দাও, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে সেটা আগে একটু জানিয়ে দাও, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। আর হচ্ছে আমাদের আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যে যে যেখান থেকে দেখছো ক্লাসটা একটু শেয়ার করে দিবা। ক্লাসটা শেয়ার করে দিলে আমাদের অন্য যারা আছে তারাও আমাদের এই ক্লাসটা দেখতে সুবিধা হবে। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আজকে ক্লাসে চলে যাব। ক্লাসের প্রথমেই আমরা যে বিষয়গুলো দেখাবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই এখানে অবশ্যই এই যে প্রথমে যে ব্যাপারগুলো বুঝাবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই চেষ্টা করবে যে এগুলো খুব গুরুত্ব সহকারে দেখার জন্য। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো অ্যান্ড কমেন্টগুলো পড়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। ওকে, এর আগেও আমরা কয়েকটা ক্লাস নিয়েছি। আমাদের যে সমাসের উপর আমরা ক্লাস নিয়েছি, আমরা আরও কয়েকটা টপিকের উপর আমরা ধাতু নিয়ে আলোচনা করেছি, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং খুবই গুরুত্বের সাথে কিন্তু আমরা এই টপিকগুলো পড়েছি। সো আশা করি আজকের এই ক্লাসের পর আমাদের নত্ব এবং সত্যবিধান নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। অনেকে আমাকে বলেছে ভাইয়া নত্ব এবং সত্যবিধান নিয়ে ক্লাস নিয়ে আসার জন্য। তো এই কারণে আমরা আজকে নত্ব এবং সত্যবিধানের ক্লাসটা নিয়ে আসলাম। কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো তারা আমাকে একটু জানাবা, তাহলে আমার জন্য তো বুঝতে সুবিধা হবে এবং আমি সরাসরি ডিরেক্টলি ক্লাসে চলে যাব। নত্ব এবং সত্যবিধান হচ্ছে এমন একটা টপিক, এই টপিকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাংলা ব্যাকরণের যে টপিকগুলো থেকে পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে, এরকম একটা টপিক হচ্ছে আমাদের এই নত্ব এবং সত্যবিধান। সো এই নত্ব এবং সত্যবিধান থেকে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তোমাদেরকে বারবার আমি বলেছি যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আজকের এই ক্লাসে ইনশাল্লাহ আমরা যেভাবে শিখবো এইভাবে কেউ কখনো শিখো নাই। আমাদের আজকের ক্লাসে আমরা যেভাবে শিখবো এভাবে কেউ কখনো শিখো নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে তোমরা একটু দ্রুত আমাকে একটু জানিয়ে দাও, তাহলে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা টপিকের নামটা একটু লিখি। আমরা আজকে আলোচনা করব নত্ব ও সত্যবিধান। নত্ব এবং সত্যবিধানটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা থেকে আমাদের যে শুধু ভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপারটা আসলে এরকম না। এই টপিকটা যে শুধু বিসিএস এর জন্য সেটাও না। এই টপিকটা আমাদের এই যে আমরা যে প্রতিনিয়ত যে লেখালেখি করি তার সাথে জড়িত একটা টপিক। অর্থাৎ আমরা যে বানান যে সমস্যাগুলো আমরা যে ফিল করি, আমরা যে লেখালেখির ক্ষেত্রে যে বানানের যে সমস্যাগুলো হয় তার অধিকাংশই কিন্তু আমাদের নত্ব সত্যবিধান রিলেটেড সমস্যাগুলো হয়ে থাকে। এই নত্ব এবং সত্যবিধানটা আমরা যদি পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমাদের বানান রিলেটেড যেই সমস্যাগুলো হয় সেখানে আমাদের কোনো সমস্যা হবে। ফর এক্সাম্পল দেখো, আমি কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা তোমরা আরও ক্লিয়ার হবা। আমি কয়েকটা উদাহরণ দিয়ে সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। তার আগে তোমরা আমাকে আরও একবার জানাও তোমরা কে কোথা থেকে দেখতেছো, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। অনেককেই দেখা যাচ্ছে ক্লাসে। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। দেখো, নত্ব এবং সত্যবিধান এখানে আসলে বেসিক্যালি যদিও টপিক দেখাচ্ছে দুইটা, বাট টপিক কিন্তু আসলে যদিও টপিক দেখাচ্ছে একটা, কিন্তু টপিক কিন্তু আসলে দুইটা। একটা হচ্ছে নত্যবিধান, এই যে দন্তন, আর একটা হচ্ছে মূর্ধন্য। এই দন্তন এবং মূর্ধন্যের যে ব্যবহার সেটাকে আমরা বলবো নত্যবিধান। আমাদের বাংলা ভাষায় তিনটা স আছে। কয়টা স? তিনটা স। একটা হচ্ছে দন্ত স, মূর্ধন্য স, আরেকটা হচ্ছে তালব্য স। এই তিনটা স এর যে ব্যবহার সেটা হচ্ছে সত্যবিধান। তার মানে দেখো, নত্যবিধান হচ্ছে আমরা জানি আমাদের বাংলা ভাষায় দুইটা ন রয়েছে। বুশরা জাহান মিম বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, তাহলে নত্যবিধানের যেই মৌলিক যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষাতে দুইটা ন রয়েছে। কয়টা ন? দুইটা ন। একটা হচ্ছে দন্ত ন, একটা হচ্ছে মূর্ধন্য। আর আমাদের সত্যবিধানের যে ম্যাটারটা সেটা হচ্ছে সত্য, আমাদের বাংলা ভাষায় তিনটা স আছে। একটা হচ্ছে দন্ত স, একটা হচ্ছে মূর্ধন্য স, একটা হচ্ছে তালব্য স।
এই তিনটা শয়ের যে ব্যবহার সেটা হচ্ছে সত্যবিধান, এই দুটা নয়ের যে ব্যবহার সেটা হচ্ছে নত্যবিধান। সো আই হোপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আসো নত্যবিধান আর সত্যবিধান, আমরা প্রথমেই নত্যবিধান নিয়ে আলোচনা করব, এরপর আমরা আস্তে আস্তে সত্যবিধান নিয়ে আলোচনা করব। নত্যবিধানের মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যখন দন্তন্য লিখি তখন তার উপর পূর্ণ মাত্রা দিই, আমরা যখন মূর্ধন্য লিখি তখন তার উপর অর্ধমাত্রা দিই। তাহলে দন্তন্য এবং মূর্ধন্যের ভিতরে যে পার্থক্য সেটা একটাই পার্থক্য। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে নত্যবিধা যে দন্তন্য যেটা, এই দন্তন্যতে আমরা সবসময় পূর্ণ মাত্রা দিব, আর মূর্ধন্য যেটা সেটাতে আমরা মূর্ধন্য দিব। এছাড়া উচ্চারণগতভাবে উচ্চারণের দিক থেকে কোনো পার্থক্য নেই, উচ্চারণের দিক থেকে কোনো পার্থক্য নেই। তার মানে দেখো নত্যবিধানের যে কেসটা সেটা হচ্ছে প্রাথমিক যে ধারণা সেটা হচ্ছে দুটা ন উচ্চারণগতভাবে সেম, কোনো সমস্যা নাই, উচ্চারণগতভাবে দুটা নয়ের ভিতরে কোনো সমস্যা নাই। জাস্ট আমরা যখন লিখবো তখন আমরা দন্তনতে পূর্ণ মাত্রা দিব, মূর্ধন্যতে আমরা দিব অর্ধমাত্রা। দন্তনতে আমরা পূর্ণ মাত্রা দিব, আমরা তারপর আমরা দিব অর্ধমাত্রা। ওকে, দেওয়ান তালিমুল ইসলাম বলেছে কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে সেটা একটু জানাবে, আর হচ্ছে তোমরা আমাকে জানাবে কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কে কোথা থেকে দেখছো ক্লাসটা সেটা আমাকে একটু জানাবে, আর অবশ্যই তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবে। আমাদের ক্লাসে কিন্তু স্টুডেন্ট সংখ্যা খুব বেশি দেখা যায় না, আর ক্লাসে স্টুডেন্ট বেশি না দেখা গেলে কিন্তু ক্লাসও খুব একটা আনন্দদায়ক হয়ে ওঠে না। সো এই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা কে কোথা থেকে দেখতেছো আমাকে সেটা একটু জানাও। সো দেখো আমরা নত্যবিধানের যে প্রাথমিক যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, এখন আসো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট একটু ধৈর্য ধরে তুমি যদি ক্লাসটা করো ইনশাল্লাহ রাজশাহী থেকে দেখছে অনেকদিন পর আপনার, হ্যাঁ অনেকদিন পর আমার ক্লাস, আমি মাঝখানে অনেকদিন ক্লাস নিই নাই। ওকে, তাহলে দেখো নত্যবিধানের আজকের ক্লাসটা বলতেছি যে খুবই গুরুত্বপূর্ণ। কেন খুবই গুরুত্বপূর্ণ? কারণ আমরা বানানে অনেকগুলো সমস্যা করি। দেখো ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। দেখো আমরা যদি একটা শব্দ লিখি, দেখো ইংরেজিতে পর্ন, এই শব্দটার সাথে কম বেশি আমরা সবাই কিন্তু পরিচিত, সবাই ম্যাচিউরড, সবাই পরিচিত। পর্ন ভিডিও, তো পর্ন ভিডিও ব্যাপারটা কি? পর্ন ভিডিও হচ্ছে যেগুলো অশ্লীল ভিডিও, সেগুলোকে আমরা বলি পর্ন ভিডিও। তো এখন আসো এই পর্ন ভিডিওটা আমরা এটার বানানটা কিভাবে লিখি একটু খেয়াল করো। প মূর্ধন্য রেপ, এইভাবে আমরা লিখি, এটা হচ্ছে পর্ন, রাইট? এভাবে আমরা লিখি, এটা হচ্ছে পর্ন। ওকে, ঢাকা থেকে দেখতেছে সপ্তর্ষি দেবনাথ, ওকে সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা এখন আসো এই যে আমরা যে পর্ন লিখি, এই পর্নটা আমরা কিভাবে লিখি? মূর্ধন্য দিয়ে, রাইট? পর্নটা আমরা কিভাবে লিখি? মূর্ধন্য দিয়ে। কিন্তু জানো এই পর্নের মিনিংটা আসলে কি? এই পর্ন বলতে আমরা যেটা বুঝাচ্ছি, আমরা এই পর্ন বলতে বুঝাচ্ছি পর্ন ভিডিও, অর্থাৎ অশ্লীল ভিডিও। কিন্তু এই পর্নের অর্থ হচ্ছে গাছের পাতা, এই পর্নের অর্থ হচ্ছে গাছের পাতা। তার মানে দেখো আমরা বুঝাচ্ছি একটা কিন্তু আমরা লিখতেছি আরেকটা, আমরা বুঝাচ্ছি একটা আমরা লিখতেছি আরেকটা। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই এই যে পর্ন ভিডিও, এই পর্নের আসলে বাংলাটা কি হবে? এই পর্নের বাংলাটা হবে দন্তন্য রেফ। আসলে পর্ন ব্যাপারটা এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বানানে যে সমস্যাগুলো, অর্থাৎ এই যে দুটো মূর্ধন্য আর দন্তন্যর ব্যবহার যে কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝাচ্ছি। এখন কেউ একজন যদি পর্ন লিখতে গিয়ে যে পর্নের প্রভাব সমাজে খুব খারাপভাবে বিস্তার করতেছে, সে সেখানে পর্ন লিখতে গিয়ে সে সেখানে মূর্ধন্য দিয়ে লিখলো। তার মানে মিনিংটা আসলে কি দাঁড়ালো? যে গাছের পাতা সমাজের খারাপ প্রভাব বিস্তার করছে। তো আমরা বুঝাচ্ছি একটা, কিন্তু আমাদের বাংলা বানান যখন ভুল হয়ে যায় তখন কিন্তু আলটিমেট রেজাল্টটা হচ্ছে আরেকটা। সো আই হোপ এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার। সো এবার দেখো এই যে আমরা যে পর্ন লিখবো, এই পর্ন লেখার ক্ষেত্রে আমরা যখন এরকম টাইপ যখন লিখবো তখন আমরা কি করব? আমরা এখানে লিখবো দন্তন্য দিয়ে, আমরা এখানে লিখবো দন্তন্য। কেন দন্তন্য? কারণ এই পর্নটা হচ্ছে ইংরেজি শব্দ। পর্নটা কি শব্দ? ইংরেজি শব্দ। ইংরেজি শব্দে আমরা সবসময় দন্তন্য ব্যবহার করব। আর এই যে পর্ন এটা মানে হচ্ছে গাছের পাতা, আর এটা হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ। সো দ্যাটস আমরা কি করব? এখানে আমরা ব্যবহার করব মূর্ধন্য। সো আই হোপ তোমরা ব্যাপারটা ক্লিয়ার যে দন্তন্য এবং মূর্ধন্যের যে ব্যবহার নিয়ে যে আমাদের সমস্যা আছে এটার গুরুত্বটা বোঝানোর জন্য আমরা তোমাকে এতটুকু পর্যন্ত বললাম। আর সত্যবিধানের ক্ষেত্রে কেসটা কেমন দেখো, আমরা অনেকে যখন ফেসবুকে যখন পোস্ট লিখি তখন অনেকে মূর্ধন্যস দিয়ে পোস্ট লিখি, আবার অনেকে দন্তস দিয়ে পোস্ট লিখি। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোন বানানটা সঠিক? অবশ্যই আমরা যখন দন্তস দিয়ে পোস্ট লিখবো আমরা সেটাকেই সঠিক ধরবো। কেন সেটা সঠিক? কারণ আমরা একটু আগেই পড়েছি যে বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ, এটা বেসিক্যালি ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দগুলো বিদেশি শব্দের ভিতরে ইনক্লুড। সো ইংরেজি শব্দতে আমরা সবসময় কি ব্যবহার করবো? দন্তস ব্যবহার করবো। ইংরেজি শব্দতে আমরা কি ব্যবহার করবো? দন্তস ব্যবহার করবো। তো অবশ্যই আমরা এখানে মূর্ধন্যস ব্যবহার করবো না, যেহেতু এটা তৎসম শব্দ না। এখন খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা এই মূর্ধন্য, দেখো এই মূর্ধন্য আমরা যেখানে ব্যবহার করব সেটা হচ্ছে তৎসম শব্দ। এখন পরীক্ষাতে সবসময় যে তৎসম শব্দ দিবে ব্যাপারটা এমন না। তৎসম শব্দ আর সংস্কৃত শব্দ একই জিনিস, যেটা তৎসম সেটাই সংস্কৃত, দুইটা নাম। আর আমরা যখন দন্তন্য ব্যবহার করব সেটা অবশ্যই তৎসম শব্দ হবে না।
এবার মনে রাখো যেখানে আমরা মূর্ধন্য ব্যবহার করব সেখানে আমরা মূর্ধন্য স ব্যবহার করব। তার মানে দেখো তৎসম শব্দে যদি মূর্ধন্য হয় তাহলে অবশ্যই তৎসম শব্দে মূর্ধন্য স হবে, আর যেই যেই শব্দগুলোতে আমরা দন্তন্য ব্যবহার করব সেই সেই শব্দগুলোতে আমরা দন্ত স ব্যবহার করব। আই হোপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আসো গুরুত্বপূর্ণ যে ব্যাপার, যে আমরা যদি ইংরেজি শব্দে, যেমন এই যে পন, এটা আমরা একটু আগে পড়েছি যে এটাতে আমরা কি ব্যবহার করব, দন্তন্য ব্যবহার করব। তাহলে এই যে আমরা যে পোস্ট লিখবো, পোস্ট এটাও ইংরেজি শব্দ, সো দ্যাটস আমাদেরকে এখানেও লিখতে হবে দন্তস। এখন আজকের ক্লাসের যে মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে কখন দন্তন্য কখন মূর্ধন্য বসাবো, এই জিনিসটা আজকে শিখবো। এবং আজকে এমনভাবে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ জীবনেও তোমরা কেউ এত সুন্দরভাবে শিখো নাই। আজকের এই ক্লাসের পর তোমাদের কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম সুলাইমান জীবন, ওকে, ওয়ালাইকুম সালাম। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপ আছে তোমাদের সাথে, ভার্সিটি অ্যাডমিশন বিসিএস এর যে গ্রুপগুলো আছে সেগুলোতে চেষ্টা করো একটু শেয়ার করে দিতে, ক্লাসটা একটু শেয়ার করে দাও, ওকে। তো এখন আসি নত্য সত্যবিধানের বেসিক জিনিসটা আশা করি ক্লিয়ার। এবার আমরা টেকনিক দিয়ে শিখবো, জাস্ট একটা টেকনিক। যারা কিছুক্ষণ পরে আসবে তারাও কিন্তু এই টেকনিকটা পাবে না, এবং এই টেকনিকটা তারা যখন পাবে না তখন কিন্তু তারা কিন্তু মিস করবে। আমরা খুবই চমৎকার একটা জিনিস শিখবো, খুবই চমৎকার একটা জিনিস শিখবো। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, একটা টেকনিক, নত্যবিধানের জন্য একটা টেকনিক, সত্যবিধানের জন্য একটা টেকনিক, টোটাল 2টা টেকনিক দিয়ে পুরো নত্য সত্যবিধান শেষ করে দিব। বিলিভ মি, 2টা টেকনিকে পুরো নত্য সত্যবিধান শেষ। এখন আমরা তার বাহিরেও আরো অনেকগুলো নিয়ম পড়বো, বাট সেগুলো কিন্তু আমাদের মেইন যে নিয়ম সেই নিয়ম না। সো খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখছি। এবার আসো আমরা প্রথমে 2টা চার্ট করব। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে 2টা চার্ট করব। চার্টগুলো কেমন দেখো, আমরা এখানে একটা বক্স করি, এই একটা বক্স, আমরা এখানে একটা বক্স করি, এই 2টা বক্স আমরা করব। এই 2টা বক্সের ভিতরে আমরা কিছু বর্ণ লিখবো, খুব খেয়াল করে শুনতে হবে। এই 2টো বক্সের ভিতরে আমরা কিছু বর্ণ লিখবো, আমরা এখানে 3টা ভাগ করি। এখানে আমি দিলাম র, এখানে আমি দিলাম রেফ, এখানে আমি দিলাম রফালা। তাহলে র রেফ রফালা, আর এখানে আমি দিলাম রি, এখানে আমি দিলাম রিকার, এখানে আমি দিলাম রি, এখানে আমি দিলাম রিকার। আর তারপরে আমরা এখানে দিব ক্ষীয়, এরপর এখানে দিব মূর্ধন্যস। তাহলে দেখো এই চারটা খুব ভালো করে খেয়াল করো, র রেফ রফালা, রি রিকার, ক্ষীয় মূর্ধন্যস। এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোকে আমরা বলবো চুম্বক, এই বর্ণগুলোকে আমরা বলবো কি, চুম্বক। এখন প্রশ্ন হচ্ছে ভাই কি পড়াইতেছেন, চুম্বক টুম্বক? আসলে চুম্বক না, এগুলো একটু উদাহরণ দেওয়ার জন্য। প্রথমেই হয়তো তুমি একটু বুঝবা না, বাট যখন একটা টেকনিক যখন তোমাকে দেখাই দিব তখন তুমি সবগুলো অ্যাপ্লাই করলে দেখবে যে তোমার ঝামেলা শেষ। তো একটু ধৈর্য ধরে প্রথমে শুনতে হবে। তারপর আসো এখানে আমরা 2টা, এখানে আমরা আবার এখানের মতো আমরা এখানেও 3টা রো করব, রাইট? এখন দেখো এখানে কবর্গের যে বর্ণগুলো আছে সেগুলো বসাই, ক খ ঘ ঘ ঙ। তাহলে কয়টা বর্ণ? এখানে 5টা বর্ণ। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা পবর্গের বর্ণগুলো বসাবো। তাহলে প প, ভ ভ, ভ ভ ম, রাইট? এবার এখানে আমরা 4টা বর্ণ বসাবো, একটা হচ্ছে উন্তস্থ ঝ, একটা হচ্ছে ঝ, একটা হচ্ছে উন্তস্থ ঝ, একটা হচ্ছে জ, একটা হচ্ছে হ, একটা হচ্ছে অনুস্বার। এই বর্ণগুলোকে আমরা বলবো লোহা, এই বর্ণগুলোকে আমরা বলবো লোহা। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। দেখো এগুলোকে আমরা বলছি চুম্বক, এইগুলোকে আমরা বলছি লোহা, এগুলোকে আমরা বলছি চুম্বক, এগুলোকে আমরা বলছি লোহা। তাহলে দেখো চুম্বক এবং লোহা ছাড়া আরো অনেকগুলো বর্ণ আছে, রাইট? এই যত বর্ণ আছে, চুম্বক আর লোহা ছাড়া যত বর্ণ আছে সব বর্ণগুলো কাঠ, তার মানে এই বক্সের বর্ণগুলো আর এই বক্সের বর্ণগুলো ছাড়া বাদ বাকি যত বর্ণ আছে সব বর্ণকে আমরা বলবো কাঠ, তাহলে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর তোমরা সবাই দিবা। দেখো আমি যদি বলি দন্তস, এই দন্তস কি লোহা না কাঠ নাকি চুম্বক? জাস্ট এটা একটু কমেন্ট করো যারা ক্লাসটা দেখতেছো। ব্যাপারটা এমন না যে দন্তস কি লোহা কাঠ এটা পরীক্ষাতে আসবে না, বাট আমি আমার রুলটা তোমাকে শেখানোর জন্য এটা বলতেছি। দন্তস, কাঠ, লোহা, চুম্বক কোনটা? কমেন্ট করে জানাও, যারা ক্লাসটা দেখতেছো তারা কমেন্ট করে জানাও।
ওকে কাঠ, ওকে উত্তর পেয়েছি কাঠ। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমরা এতটুকু পর্যন্ত বুঝছি। এবার আসো, এবার 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 খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার মানে দেখো এখানে যে বর্ণগুলো আছে এগুলো হচ্ছে চুম্বক, এখানে যে বর্ণগুলো আছে এগুলো হচ্ছে লোহা। এর বাহিরে যত, হ্যাঁ সবাই উত্তর করছে কাঠ। সপ্তর্ষি দেবনাথ, সোলাইমান জীবন, ওকে সোলাইমান JBS, ও ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন আসি সূত্রে। সূত্র হচ্ছে যদি আকর্ষণ করে তাহলে মূর্ধন্য, আকর্ষণ যদি না করে তাহলে দন্তন্য, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের নত্যবিধানের নিয়ম। তাহলে দেখো আকর্ষণ যদি করে তাহলে মূর্ধন্য, আকর্ষণ যদি না করে তাহলে দন্তন্য, আকর্ষণ যদি করে তাহলে মূর্ধন্য, আকর্ষণ যদি না করে তাহলে হচ্ছে আমরা বসাবো দন্তন্য। তাহলে আমরা কি বসাবো? আমরা বসাবো দন্তন্য। এখন আসো আকর্ষণ বিকর্ষণ ব্যাপারটা আসলে কেমন? আকর্ষণ বিকর্ষণ আসলে ব্যাপারটা কিছুই না। ওকে, আকর্ষণ বিকর্ষণ আসলে কিছুই না। ধরো আমি এটাকে যদি একটা চুম্বক কল্পনা করি, আমি যদি এটাকে একটা চুম্বক কল্পনা করি এবং আমি যদি এটাকে যদি একটা লোহা কল্পনা করি, খেয়াল করো এটাকে আমি যদি একটা লোহা কল্পনা করি, তাহলে এই যে চুম্বক আর এই যে লোহা, এই চুম্বক আর লোহা এই দুটো একটা একটাকে আকর্ষণ করবে কি না? উত্তর হচ্ছে আকর্ষণ করবে। এখন আকর্ষণ যদি করে ফেলে তাহলে আমরা বসাবো মূর্ধন্য। এবার ধরো আমি এখানে দিলাম লোহা, এই বক্সে আমি কল্পনা করলাম এটা হচ্ছে লোহা, এখানেও আমি দিলাম লোহা। এখন দুইটা লোহা একটা কি আরেকটাকে আকর্ষণ করবে? দুইটা লোহা পাশাপাশি রাখলে আকর্ষণ করে? জীবনেও করে না। তো আকর্ষণ যদি না করে তাহলে কি হবে? দন্তন্য। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এতক্ষণ পর্যন্ত শুধুই বকবক 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 করলাম। এখন আমরা সরাসরি উদাহরণ দিয়ে বুঝবো। ওকে, একজন বলছে যে কাঠের বর্ণগুলো বোঝা যাচ্ছে না। কাঠের বর্ণ আমি কই লিখলাম ভাই? এখানে হচ্ছে এগুলো হচ্ছে চুম্বক, এগুলো হচ্ছে লোহা, আর বাদ বাকি যা আছে সবগুলো হচ্ছে কাঠ। আমি তো কাঠের লিখি নাই। এখন আসো উদাহরণ, এখন আসো সরাসরি উদাহরণ। দেখো আমি যদি বলি উত্তরায়ণ, এখন এই উত্তরায়ণের ভিতরে দন্তন্য বসবে নাকি মূর্ধন্য বসবে এটা আমার পরীক্ষাতে আসবে, এবং এই উদাহরণটা পরীক্ষাতে অনেকবার আসে। এখন আসি আমরা একটু নির্ণয় করি। এখন নির্ণয় যে করব দন্তন্য আর মূর্ধন্য যেই জায়গাতে বসবে সেই জায়গার আগে আমরা কাউন্ট করব, সেই জায়গার আগের বর্ণগুলোকে আমরা কাউন্ট করব। সো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, দেখো একটু। তাহলে এই যে দন্তন্য বসবে না মূর্ধন্য বসবে এটা আমরা কনফিউজড, আমরা জানি না। তাহলে এই যে অন্তস্থ ঝ, দেখো তো এটা এখানে আছে কিনা? এই যে এখানে আছে অন্তস্থ ঝ, এই অন্তস্থ ঝ এখানে আছে, তার মানে এই অন্তস্থ ঝ হচ্ছে লোহা, এই অন্তস্থ ঝটা কি? লোহা। এবার দেখো এই যে এখানে হচ্ছে র আছে, মাঝখানে যে আকার ইকার থাকবে এগুলো বাদ, এগুলো ধরার কোনো দরকার নাই। এবার দেখো এই যে এখানে যে র আছে, এই যে র আছে, এই রটা কোথায় আছে? দেখো তো এই যে এখানে আছে কিনা? এখানে আছে। তার মানে রটা যদি এখানে থাকে তার মানে এটা হচ্ছে চুম্বক, রটা যদি এখানে থাকে তার মানে এটা হচ্ছে চুম্বক। এবার দেখো চুম্বক প্লাস লোহা পাশাপাশি আছে। এখন আমি যদি একটা চুম্বক আর একটা লোহাকে যদি পাশাপাশি রাখি, পাশাপাশি রাখলে আকর্ষণ করবে কি না? পাশাপাশি যদি রাখি তাহলে আকর্ষণ করবে। চুম্বক আর লোহা অবশ্যই আকর্ষণ করবে, এবং খুবই জোরে সোরে আকর্ষণ করবে। মানে আকর্ষণ যদি করে, আমার সূত্র অনুযায়ী দেখো, আকর্ষণ যদি করে তাহলে হচ্ছে মূর্ধন্য। তাহলে চোখ বন্ধ করে উত্তরায়ণের ভিতরে দন্তন্য দিব না, উত্তরায়ণের ভিতরে আমরা অবশ্যই 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 দিব মূর্ধন্য। আই হোপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে, বোঝা যাচ্ছে না? সরি ভাই, ইটস ওকে ভাইয়া, ঠিক আছে। তোমরা যদি কোথাও যদি না বোঝো আমাকে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টের উত্তর দিব। ওকে, তাহলে উত্তরায়ণের ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখো আমি যদি বলি রমণী, এই রমণীতে বানানটা কি এই যে এখানে কি দন্তন্য দীর্ঘিকার হবে নাকি মূর্ধন্য দীর্ঘিকার হবে, এটা আমাকে জানতে হবে। তো আমি কি করব? আমি এই যে 9 এর আগের বর্ণগুলো একটু কাউন্ট করি। তাহলে 9 এর আগের বর্ণগুলো কাউন্ট করলে ম, দেখো এই যে এখানে আছে প প ভ ব ম, এই যে ম, তার মানে ম এখানে আছে, তার মানে ম হচ্ছে লোহা। ম কি? ম হচ্ছে অবশ্যই লোহা, রাইট? এবার দেখো এই যে র এখানে আছে চুম্বক, তার মানে এই যে র এটা হচ্ছে চুম্বক, এই রটা হচ্ছে কি? চুম্বক। তাহলে দেখো লোহা চুম্বক প্লাস লোহা, চুম্বক প্লাস লোহা, চুম্বক প্লাস লোহা আকর্ষণ করবে, আগেরটার মতো চুম্বক প্লাস লোহা আকর্ষণ করবে। তার মানে দন্তন্য বসানোর কোনো সুযোগ নাই, আমাকে কি করতে হবে? অর্ধমাত্রা দিতে হবে, তার মানে কি? মূর্ধন্য, তার মানে কি? মূর্ধন্য। এবার দেখো আমি যদি বলি পালায়ন, এই পালায়নের ভিতরে আমি কি দন্তন্য দিব না মূর্ধন্য দিব? এটা হচ্ছে প্রশ্ন। গত কয়েকদিন আগে একজন প্রশ্ন করছে, সে এখন ক্লাসে আছে, আই হোপ। ওকে ভাই, তুমি একটু ভালো করে খেয়াল করো। তাহলে দেখো পালায়ন, এখন পালায়নের ভেতরে এই যে এখানে যে অন্তস্থ ঝটা যে আমি যে দিলাম, এই অন্তস্থ ঝটা এখানে আছে কিনা? আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে আমার লোহা। এই অন্তস্থ ঝ এখানে আছে কি? লোহা। এখন দেখো এই তার আগের বর্ণটা কি? ল। আচ্ছা ল কি এখানে আছে? আছে কোথাও আছে? এখানে আছে না, এখানে আছে না। তাহলে এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, তার মানে কি? কাঠ। এখানেও নাই, এখানেও নাই, তার মানে কি? কাঠ। আমরা বলেছি যে চুম্বক আর লোহার বাইরে বাদ বাকি সবগুলো হচ্ছে কাঠ। তাহলে দেখো এইটা অন্তস্থ হচ্ছে লোহা, ল হচ্ছে কাঠ, অন্তস্থ হচ্ছে লোহা আর ল হচ্ছে কাঠ। এখন দেখো
কাঠ আর লোহা একটাকে আরেকটাকে আকর্ষণ করবে, একটা আরেকটাকে আকর্ষণ করবে? আকর্ষণ জীবনেও করবে না। তুমি একটা লোহার আর একটা কাঠের পাশাপাশি রাখো, আকর্ষণ করবে? জীবনে আকর্ষণ করবে না। এখন আকর্ষণ যদি না করে, তাহলে এই যে আকর্ষণ যদি না করে তাহলে হবে দন্ত ন। সো দ্যাটস এই পালায়নে আমাদেরকে ব্যবহার করতে হবে দন্ত ন। এই পালায়নে আমাদেরকে ব্যবহার করতে হবে দন্ত ন। এই পালায়নে আমাদেরকে ব্যবহার করতে হবে দন্ত ন। আমরা আরো উদাহরণ দেখি। এই উদাহরণগুলো দিয়ে আমরা দেখো এই সূত্রটা দিয়ে আমরা কতগুলো উদাহরণ সলভ করব, লাখ লাখ উদাহরণ আমরা সলভ করব। দেখো যদি বলি মরণ, এই মরণে কি দন্ত ন হবে না মূর্ধন্য হবে? কোনটা হবে এখন এটা নির্ণয় করতে হবে। তো দেখো র, এই যে চুম্বক, র মানে হচ্ছে কি চুম্বক, আমি সংক্ষেপে লিখছি। আর ম, এই যে ম এখানে আছে, সো ম মানে হচ্ছে লোহা, ম মানে কি লোহা। এখন ধরো চুম্বক আর লোহাকে পাশাপাশি রাখলাম, আকর্ষণ করবে? আকর্ষণ অবশ্যই করবে। এখন আকর্ষণ যদি করে তাহলে আমাকে বসাতে হবে মূর্ধন্য, আমাকে বসাতে হবে মূর্ধন্য। এরপর দেখো আমি বললাম যে নারায়ণ, এই নারায়ণে কি দন্তন্য বসবে নাকি মূর্ধন্য বসবে, এটা হচ্ছে কনফিউশন। এখন আসো পরীক্ষাতে এই উদাহরণটা বারবার এসেছে। এখন এই যে দেখো অন্তস্থ ঝ, এই অন্তস্থ ঝটা এখানে আছে কিনা? আছে, তার মানে এটা হচ্ছে লোহা, এটা হচ্ছে লোহা। এই যে র এখানে আছে কিনা? আছে, তার মানে এটা হচ্ছে চুম্বক। এখন লোহা আর চুম্বক পাশাপাশি রাখলাম, আকর্ষণ করবে? অবশ্যই আকর্ষণ করবে। তার মানে নারায়ণে আমাকে অবশ্যই কি করতে হবে? অর্ধমাত্রা অর্থাৎ মূর্ধন্য দিতে হবে, অর্ধমাত্রা অর্থাৎ মূর্ধন্য দিতে হবে, অর্ধমাত্রা অর্থাৎ মূর্ধন্য আমাকে দিতে হবে। এবার আসো আমি যদি লিখি প্রধান, এই প্রধানে কি হবে? এই প্রধানে কি দন্তন্য হবে না মূর্ধন্য হবে? তাহলে দেখো এই যে রফালা এখানে আছে, কোনো সমস্যা নাই। এই যে রফালা, রফালা এখানে আছে না, এই যে এটা হচ্ছে কি রফালা। তাহলে রফালা হচ্ছে চুম্বক। তার পরের বর্ণটা কি? পরের বর্ণটা হচ্ছে ধ। আচ্ছা আমাকে বলো ধ কি এখানে আছে? নাই। এখানে আছে? নাই। ভালো করে দেখো, এখানেও নাই, এখানেও নাই, কোথাও নাই। তার মানে নাই, তার মানে হচ্ছে কাঠ। এখন চুম্বক আর কাঠ পাশাপাশি রাখলাম, আকর্ষণ করবে? জীবনে আকর্ষণ করবে না। তার মানে প্রধান লিখতে আমাদেরকে কি লিখতে হবে? প্রধান লিখতে আমাদেরকে কি লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে দন্তন। প্রধান লিখতে আমাদেরকে কি লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে দন্তন। দেখো আমি যদি বলি ভাষণ, এই ভাষণ লিখতে কি দন্তন হবে না মূর্ধন্য হবে? দেখো এই যে দন্ত মূর্ধন্য, এই মূর্ধন্য এখানে আছে কিনা? এই মূর্ধন্য এখানে আছে কিনা? আছে, তার মানে কি মূর্ধন্য হচ্ছে চুম্বক। এই যে ভ, ভ কি এখানে আছে? নাই, তার মানে এটা চুম্বক না। এখানে আছে? হ্যাঁ আছে। পপ ভব, এই যে ব, তার মানে এটা হচ্ছে লোহা। এখন এই যে লোহা আর চুম্বক দুটোকে পাশাপাশি রাখলাম, পাশাপাশি যদি লোহার চুম্বক রাখে আকর্ষণ করে? আকর্ষণ যদি করে তাহলে ভাষণে আমাকে অবশ্যই মূর্ধন্য লিখতে হবে। এর থেকে কোনো সহজ নিয়ম আছে বলে আমার মনে হয় না। এই নিয়মটা যদি খেয়াল করো, বিশ্বাস করো, বই খুইলা জাস্ট প্র্যাকটিস করো, জাস্ট প্র্যাকটিস করো। তোমাদেরকে আমি বলেছি, তোমাদেরকে আমি যে বইগুলোর কথা বলেছি, তোমরা বলছি যে এই বই দুটো যদি তোমরা যদি পড়ো, 21শে বাংলা প্রথম, 21শে বাংলা দ্বিতীয়, এই দুটো বই যদি পড়ো, বাংলাদেশের যে কোনো পরীক্ষার জন্য এনাফ। আর কিছু করা লাগবে না, জাস্ট টেবিলে বসে বসে শুধু পড়ো, কারো কাছে যাওয়া লাগবে না। আর আমরা তো তোমাদের তো ক্লাস তো নিচ্ছি, 21শে বাংলা প্রথম, 21শে বাংলা এই যে ব্যাকরণ, এই বইটা যদি পড়ো তাহলে ব্যাকরণের জন্য 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবং এখানে এটা হচ্ছে বিসিএস এর জন্য, ভার্সিটি অ্যাডমিশনের জন্য, যারা ইন্টারে আছে তাদের জন্য। এখানে বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে সবগুলো আলাদা আলাদা করে লিখে দেওয়া আছে, যেগুলো বিসিএস এর কোনটা কোন কততমতে এসেছে। তারপর পিএসসির অধীনে যে ভার্সিটি যেই পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কোশ্চেনগুলো দেওয়া আছে। ব্যাংকে যে পরীক্ষা হয়েছে সেগুলোর কোশ্চেনগুলো দেওয়া, সবগুলো আলাদা আলাদা। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আলাদাভাবে দেওয়া আছে। নত্যবিধানের ধরো ঢাকা ইউনিভার্সিটিতে কোন কোন কোশ্চেন আসছে সেগুলো আলাদাভাবে দেওয়া আছে। রাজশাহীতে কোন কোন কোশ্চেন আসছে সেগুলো আলাদাভাবে দেওয়া আছে। কোন বোর্ডে কোন প্রশ্নটা আসছে নত্যবিধান থেকে সেগুলো নত্যবিধান আলাদা দেওয়া আছে। এখানে যেই পরিমাণ উদাহরণ, যে পরিমাণ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে অন্য কোনো বইতে নাই। বিলিভ মি, ট্রাস্ট মি, আমি একদম অনেস্ট, টু বি অনেস্ট, যে এখানে যে পরিমাণ দেওয়া আছে এই পরিমাণ অন্য কোনো বইতে কিন্তু নাই 21শে বাংলা ব্যাকরণ। এই জন্য তোমাদেরকে বলছি যে আমরা তো ক্লাস নিচ্ছি, তোমরা জাস্ট কি করবে, এখান থেকে জাস্ট প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের পরে ধরো নত্যবিধান পড়ার পর তোমার প্রবলেম, আর তুমি কি করবা, তুমি কমেন্টে এসে জানাই দিবে অথবা পেজে নক দিবে, আমরা সেগুলো অ্যান্সার দিয়ে দিব। আর আমরা এমনভাবে পড়াই এখান থেকে কোনো সমস্যা হবে না। আর হচ্ছে তাহলে ব্যাকরণের ব্যাপারটা ক্লিয়ার। আর ফার্স্ট পেপার তো তোমাদের ক্লাস নিচ্ছে, খুবই ভালো ক্লাস নিচ্ছে, আই হোপ। আমি তো ব্যাকরণ পড়াই। সো যে তোমরা একটা বই, এই বইটা হচ্ছে আমরা এই বইটা থেকেই পড়াই, 21শে বাংলা প্রথম। এই বইটা দেখে বোঝা যাচ্ছে বইটা অনেক সুন্দর বই, বইটা দেখে বোঝা যাচ্ছে যে বইটা ভালো। তো যাই হোক, বইটা উপরে যেমন দেখতে সুন্দর, ভিতরে তেমন দেখতে সুন্দর। তোমরা এই দুটো বই অবশ্যই তোমরা কালেক্ট করবা, এই দুটো বই তোমরা অবশ্যই কালেক্ট করবা। আচ্ছা, এতদিন খুব ভালো লাগতো, এখন খুব ইজি। হ্যাঁ, খুবই ইজি, বইটা থাকলে আরো ইজি। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমাদের ক্লাসটা অবশ্যই করবা, ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবা। আর হচ্ছে তোমরা বই থেকে জাস্ট কি করবা, প্র্যাকটিস করবা, এনাফ। ঠিক আছে, এবার চলো আমরা আরো অনেক অনেক উদাহরণ দিয়ে, আমরা এখন আরো অনেক উদাহরণ দিব। কত উদাহরণ চাও, কত উদাহরণ চাও, হাজার হাজার উদাহরণ দিয়ে এখন তোমাদেরকে আমরা বুঝাবো যে আসলে নত্যবিধান আসলে কি কঠিন নাকি নত্যবিধান আসলে সহজ। এখন আসো আমরা আরো কিছু উদাহরণ দিই। দেখো আমি যদি বলি প্রণয়, আমাকে বলো এই প্রণয়ে কি দন্তন হবে না মূর্ধন্য হবে? একটু দেখো, প্রণয়ে কি দন্তন হবে না মূর্ধন্য হবে?
আচ্ছা, প্রণয় এই যে এখানে দন্তন্য নাকি মূর্ধন্য? প্রণয় এখানে কি এই যে এটা কি দন্তন্য হবে নাকি এটা মূর্ধন্য হবে? আমাকে এটা 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 একটু সবাই কমেন্ট করে জানাও। ওকে, বই কিনছি, থ্যাংক ইউ। ওকে, বই কিনে পড়া শুরু করে দাও। আর প্রণয় এখানে কোনটা হবে আমাকে জানাও, সঠিক বানানটা জাস্ট লিখবা। মূর্ধন্য হবে না দন্তন্য হবে এটা আমাকে একটু জানাবা। দন্তন্য হবে না মূর্ধন্য হবে এটা আমাকে একটু জানাবা। ওকে, জানাও। মূর্ধন্য, রাইট, মূর্ধন্য। হ্যাঁ, দেখো তোমরা খুব সহজে বুঝে ফেলেছো। এই যে প, এই পটা কি? এই পটা এখানে আছে না, তার মানে পটা হচ্ছে লোহা, এই পটা হচ্ছে লোহা। এই যে রফালা, এই রফালাটা এখানে আছে কিনা? এই যে আছে, তার মানে এটা হচ্ছে চুম্বক। এখন দেখো লোহার চুম্বক দুটো একদম পাশাপাশি, তো লোহার চুম্বক যদি পাশাপাশি যদি থাকে, লোহার চুম্বক যদি পাশাপাশি যদি থাকে, তাহলে কি হবে? তাহলে অবশ্যই আকর্ষণ হবে। আকর্ষণ যদি হয় তাহলে আমাদেরকে লিখতে হবে কি? মূর্ধন্য। এবার দেখো আমি যদি স্মরণ যদি লিখি, তাহলে এই যে স, এই সটা হচ্ছে কি? স্মরণ। এখন দেখো এই যে এখানে মূর্ধন্য কেন হয়েছে? কারণ এই রটা হচ্ছে চুম্বক, রটা হচ্ছে কি? চুম্বক। আর এই যে ম, এই মটা কি? এই মটা হচ্ছে আমার লোহা। তাহলে দেখো চুম্বক আর লোহা পাশাপাশি থাকলে অবশ্যই কি হবে? মূর্ধন্য হবে। এখন আসো, হ্যাঁ অনেকে আনসার করতেছো। এখন জাস্ট তোমাদের সাথে প্র্যাকটিস হবে। তোমাদেরকে আমি বলবো আর তোমরা কি করবা? ঠাস 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 করে কি করবা? জাস্ট আনসারগুলো বলে দিবা। সহজ কথা, মূর্ধন্য হবে না দন্তন্য হবে এটা জাস্ট কি করবা? বলে দিবা। খুবই সহজ, আমি জাস্ট লিখবো, 1 সেকেন্ডও দেরি করা যাবে না, 1 সেকেন্ডও দেরি করা যাবে না, জাস্ট লিখবো, তোমরা আনসার দিয়ে দিবা। দেখো আমি যদি বলি যে বাতায়ন, এই বাতায়নে কি দন্তন্য হবে না মূর্ধন্য হবে? সবাই আনসার করো। বাতায়ন এখানে কি দন্তন্য হবে না মূর্ধন্য হবে? জাস্ট ঠাস ঠাস করে শুধু কি করবে? আনসার করবে, কোনো কথা নাই। চোখ বন্ধ করে দন্তন্য মূর্ধন্য লিখা দিবা, শেষ। ওকে, তাহলে দেখো প্রথমে বাতায়নে কি হবে, বাতায়নে কোনটা হবে সেটা লিখো। হ্যাঁ, বাতায়নে কি হবে? ওকে, হ্যাঁ বাতায়নের পরে এটা হচ্ছে 1 নাম্বার, বাতায়নে দন্তন্য হবে না মূর্ধন্য হবে এটা লিখো। তারপর হচ্ছে তারপর লিখো 2 নাম্বার লিখো গর্জন। এই গর্জনে কি হবে? গর্জনে কি দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে? গর্জনে দন্তন্য হবে না মূর্ধন্য হবে? হ্যাঁ, আরো উদাহরণ দিচ্ছি। 3 নাম্বার পরীক্ষণ। পরীক্ষণ, পরীক্ষণে কি হবে? দন্তন্য হবে না মূর্ধন্য হবে? হ্যাঁ, অনেকে লিখতেছে এটাকে কোনটা লিখছে। আচ্ছা হ্যাঁ, তোমরা লিখো, আমি বুঝতেছি যে কে কোনটার কথা বলতেছে। দ্রুত যারা ক্লাস করতেছ দ্রুত সবাই জাস্ট দেখে সাথে সাথে কি করবে? আনসার করে দিবে। হ্যাঁ, তারপর 3 নাম্বার প্রবর্তন, 4 নাম্বার প্রবর্তন, এই 4টা প্রবর্তন, 4টা প্রবর্তন। আর কেউ যদি চাও তাহলে 4টা একসাথে দন্তন্য দন্তন্য মূর্ধন্য লিখে তোমরা এভাবে কি করতে পারো? লিখতে পারো। এই 4টা যদি বুঝো তাহলে তোমার জন্য আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা হবে না। 2 নাম্বার 3 নাম্বার মূর্ধন্য, 3 নাম্বার মূর্ধন্য, হ্যাঁ 2 নাম্বার এক দন্তন্য, ওকে 1 দন্তন্য। হ্যাঁ, এভাবে মার্কিং করে করে লেখো 1 2 3 4, তাহলে আমার জন্য বুঝতে খুব সুবিধা হবে। হ্যাঁ, সপ্তর্ষি দেবনাথ 1 দন্তন্য, বুশরা জাহান মিম 2 মূর্ধন্য, 2 মূর্ধন্য, বুশরা জাহান মিম 2 মূর্ধন্য। ওকে, সবাই পরে একটু পরে আমি বলে দিচ্ছি, তখন তোমরা কি করবে? জাস্ট মিলাই নিবা। এখন জাস্ট কমেন্ট করো 1 2 পাচ্ছি, 3 আর 4, 3 আর 4 এর আনসার দাও। দুই মূর্ধন্য, সপ্তর্ষি দেবনাথ 2 মূর্ধন্য, সুলাইমান বলেছে 2 দন্তন্য। ওকে, দেওয়ান তালিমুল ইসলাম বলেছে 4 দন্তন্য, 4 দন্তন্য। ওকে, সবাই বলতেছে 3 দন্তন্য, সুলাইমান বলছে। ওকে, সপ্তর্ষি দেবনাথ বলছে 4 দন্তন্য, 4 দন্তন্য। ওকে, গুড। সো সবারই মোটামুটি হয়েছে। আমি একটু বলে দিচ্ছি, দেখো আমরা এখন এই রুলটা একটু অ্যাপ্লাই করি। দেখো তো, এই যে বাতায়ন, এখানে অন্তঃস্থটা কি? এটা হচ্ছে লোহা, এই যে এখানে আছে, তার মানে এটা হচ্ছে লোহা। এখন এই যে ত, এখানেও নাই এখানেও নাই, তার মানে হচ্ছে কাঠ, তার মানে হচ্ছে কাঠ। এখন দেখো লোহার কাঠ আকর্ষণ করে না, তার মানে বাতায়নে অবশ্যই দন্তন্য। লোহার কাঠ আকর্ষণ করে না, আকর্ষণ করলে মূর্ধন্য, বাট আকর্ষণ তো করতেছে না। 2 নম্বর হচ্ছে গর্জন। এই যে দেখো এই রেফটা হচ্ছে কি? চুম্বক, ফাইন। এই যে বর্গীয় জটা যে আছে, এই যে ঝ, এই ঝটা কি এখানে আছে? নাই, এখানে আছে নাই, তার মানে কাঠ। এখন দেখো এটাও সেম, এখানে একটা চুম্বক আছে, এখানে একটা চুম্বক আছে, কিন্তু এখানে একটা লোহা, এখানে একটা কাঠ আছে। তো আমি যদি একটা চুম্বকের খণ্ড আর একটা কাঠের খণ্ড যদি রাখি, আকর্ষণ করে? আকর্ষণ করে না। সো গর্জনে অবশ্যই দন্তন্য হবে। এরপর দেখো পরীক্ষণ। এই যে ক্ষীয়টা এখানে আছে, হ্যাঁ আছে, তার মানে এটা হচ্ছে কি? চুম্বক।
এই যে রটা এখানে আছে তার মানে এটা হচ্ছে চুম্বক, তাহলে দুটো চুম্বক পাশাপাশি রাখলে একদম খুব দ্রুত আকর্ষণ করে, তো আকর্ষণ যদি করে তাহলে এখানে হবে মূর্ধন্য, রাইট। এবার দেখো প্রত্যাবর্তন, তাহলে এই যে এখানে এই যে তটা কি এখানে আছে নাই, তো এখানে আছে নাই, তো তার মানে কোথাও নাই, তার মানে কি কাট। আর এই যে রেফটা এখানে আছে, তার মানে এটা হচ্ছে কি, রেফটা হচ্ছে আমাদের চুম্বক, তাহলে চুম্বক আর হচ্ছে কাট আকর্ষণ করে না, সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে মূর্ধন্য দন্তন্য বসবে। তাহলে দেখো এই 4টা বর্ণের ভিতরে মূর্ধন্য বসেছে জাস্ট একটাতে, সেটা হচ্ছে পরীক্ষণ, জাস্ট একটাতে পরীক্ষা। হ্যাঁ, বুশরা জাহান মিম একসাথে 4টার উত্তর দিয়েছে, তোমরা সবাই এরকম 4টার উত্তর দিয়ে দাও। তাহলে আমি বলছি বুশরা জাহান মিম বলেছে 4টা, বলেছে 3 নম্বর মূর্ধন্য, হ্যাঁ একদম 4টাই সঠিক হয়েছে। আফরোজা আক্তার মিম বলেছে, আফরোজা আক্তার মিম দুঃখিত, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এখানে কিন্তু মূর্ধন্য হবে, 3 নম্বরটা জাস্ট মূর্ধন্য হবে, পরীক্ষণ নিয়ম অনুযায়ী এটা হচ্ছে মূর্ধন্য। আচ্ছা, তো আই হোপ তোমরা সবাই বুঝে গেছো ব্যাপারটা, আশা করি কারোর কাছে আর কোনো সমস্যা নেই। এবার 4টা বানান পরীক্ষাতে খুব বেশি আসে, 4টা বানান পরীক্ষাতে খুব বেশি আসে, তুমি যখন কোশ্চেন যখন সলভ করতে যাবা তখন এই 4টা পাবাই, কারণ এগুলো প্রতিটা পরীক্ষাতে কিন্তু আসে। 1 নম্বর বানানটা হচ্ছে অপরাহ্ন, 1 নম্বর বানানটা হচ্ছে অপরাহ্ন, 1 নম্বর যে বানান সেটা হচ্ছে অপরাহ্ন, আর 2 নম্বর যে বানান সেটা হচ্ছে সায়াহ্ন। এখানে দেখো এই অপরাহ্নটা কি এভাবে হবে দন্তন্য হবে নাকি এভাবে হবে, কোনটা আসলে হবে, এই সায়াহ্নটার ভিতরে কি দন্তন্যটা এভাবে হবে নাকি দন্তন্যটা নাকি এভাবে হবে, নাকি মানে কোনভাবে হবে, কখন দন্তন্য কখন মূর্ধন্য, এগুলোতেই ঝামেলা হয়। তাহলে অপরাহ্ন, সায়াহ্ন, একটা হচ্ছে মূর্ধন্য, একটা হচ্ছে মূর্ধন্য, আমি এখানে 9টা কিন্তু লিখতেছি না, পরে লিখতেছি। তারপর একটা হচ্ছে পরাহ্ন। তো এই বানানগুলোতে আমাদের মধ্যে ঝামেলা তৈরি হয়। এখন আসো এই বানানগুলোতে, সুলাইমান বলেছে হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া 4টাই হয়েছে, ওকে। এখন আসো এই বানানগুলোতে ঝামেলা হয়, এখন ঝামেলা যখন হবে তখন আসলে এগুলো কিভাবে সলভ করবো, কোনো সমস্যা নাই, জাস্ট কি করবা এখানে আইসা জাস্ট আমাদের কি করবা সূত্র মিলাইবা। অনেক স্যারকে দেখাইছি যে সূর্য দেখা, অনেক স্যার মানে খুব সুন্দর একটা নিয়ম পড়ায়, তো নিয়মটা হচ্ছে কি দেখো, এই যে আমরা যখন মূর্ধন্য মানে কি একদম দুপুরবেলা তখন হচ্ছে কি মূর্ধন্য, তো এটা যদি আমি একটা সূর্য যদি কল্পনা করি, এটা যদি আমি সূর্য যদি কল্পনা করি, তো আকাশে যখন মূর্ধন্য মানে কি যে একদম মানে মাঝে যখন হচ্ছে দুপুর টাইম তখন এই যে সূর্যটা আকাশে কিন্তু তখন মাঝে থাকে, তো তারা সেখান থেকে নিয়ম আবিষ্কার করছে যে এই যে যখন মাঝে থাকে দন্তটা যখন মাঝে থাকে, তার মানে এই যে 9টা হবে এই জায়গাতে, কারণ সূর্য মাঝে থাকে। আবার দেখো অপরাহ্ন যখন তারা পড়ায় তখন কি করে, অপরাহ্ন যখন পড়ায় তারা, অপরাহ্ন মানে হচ্ছে কি সন্ধ্যা তখন তো সন্ধ্যার সময় নর্মালি সূর্যটা কোথায় থাকে, নিচে থাকে, তো তখন হবে কি, তখন হবে এইভাবে। তো খুবই মানে নিয়মটা খুবই ভালো। গতকাল আমি এক টিচারকে দেখলাম, তিনি এই নিয়ম পড়াচ্ছে, তো নিয়মে আসলে সমস্যা নাই, বাট বাড়তি নিয়মটা আমাদের পড়া দরকার না। আমরা যে চুম্বকের যে নিয়ম পড়ছি, লোহার যে নিয়ম পড়ছি, এই নিয়মটা দিয়ে তো আমরা এগুলো সলভ করবো। সুতরাং সূর্য কই আসে না আসে এগুলো দেখার আমাদের কোনো দরকার নাই। এখন আসো খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখো, প্রথমে একটা জিনিস মনে রাখবা যে আমরা যখন নিচে বসাবো, নিচে বসালে সেটার মানে হচ্ছে মূর্ধন্য, নিচে বসালে সেটার মানে হচ্ছে মূর্ধন্য। যখন সাইডে বসাবো নটাকে তখন সেটার মানে হচ্ছে দন্তন্য, ধরো এই যে এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পূর্ণমাত্রা। যখন পূর্ণমাত্রা ন হবে তখন আমরা সেখানে বসাবো সাইডে, অর্থাৎ এই যে সাইডে এটা মানে কি দন্তন্য। আর এই যে যখন নিচে বসাবো তখন হচ্ছে কি মূর্ধন্য। এবার একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই যে মূর্ধন্য এখানে আমরা দিলাম পূর্ণমাত্রা, মূর্ধন্যতে আমরা দিলাম কি পূর্ণমাত্রা। এই যে দন্তন্যতে আমরা দিলাম কি ফুল মাত্রা, মানে কি পূর্ণমাত্রা, সরি মূর্ধন্যতে দিলাম অর্ধমাত্রা, দন্তন্যতে দিলাম পূর্ণমাত্রা। এখন দুইটার ভিতরে শক্তি কার বেশি? অবশ্যই দন্তন্য শক্তি বেশি। কেন দন্তন্য শক্তি বেশি? কারণ দন্তন্যতে পূর্ণমাত্রা। এখন আমরা কিন্তু একটা প্রবাদ জানি, জোর যার মুল্লুক তার, তাহলে দন্তন্য শক্তি বেশি মানে তার পূর্ণমাত্রা, দন্তন্য শক্তি বেশি। দন্তনের যেহেতু শক্তি বেশি তার মানে দন্তন্য সবসময় কোথায় বসবে? উপরে বসবে। সমাজের যার শক্তি বেশি সে সবসময় কোথায় থাকে? উপরে থাকে। তাহলে উপরে যদি থাকে তখন সেটা হচ্ছে দন্তন্য। একটা শর্টকাট টেকনিক বললাম, মনে রাখতে পারো এবার। তাহলে এই যে এই মূর্ধন্য এটা হচ্ছে তার শক্তি কম, মানে তার মাত্রা অর্ধেক, তার শক্তি কম। শক্তি যখন কম হয় তখন সমাজে যারা থাকে তারা কিন্তু নিচু শ্রেণীর মানুষ, তার মানে যখন নিচে হবে তখন হবে মূর্ধন্য। সে এভাবে খুব সহজে মনে রাখতে পারো। এবার চলো আমরা এখন নিয়মে যাই যে আসলে ভাই নিয়মগুলো আসলে কেমন। তো দেখো নিয়মগুলো খুবই সহজ। এই যে হটা এখানে আসে না, আসে, তার মানে হটা হচ্ছে লোহা। হটা কি? হটা হচ্ছে লোহা। এই যে এই রটা কি? রটা এখানে আছে না, চুম্বক। তাহলে দেখো চুম্বক আর লোহা আকর্ষণ করে, আকর্ষণ অবশ্যই করে। আকর্ষণ করলে কি হবে? আকর্ষণ করলে হবে মূর্ধন্য। তাহলে মূর্ধন্য শক্তি কম, তাহলে মূর্ধন্য যেহেতু শক্তি কম, মূর্ধন্য কোথায় বসবে? নিচে বসবে। সহজ কথা। এবার আসো মূর্ধন্যর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো এখানে যে এই হটা কি? হটা হচ্ছে লোহা। হটা কি? হটা হচ্ছে লোহা। এই যে এখানে যে আছে, এই ধটা কি? এই ধটা এখানে আছে নাই, এখানে আছে নাই, তার মানে হচ্ছে কাঠ।
তাহলে কাঠ আর লোহা পাশাপাশি রাখলে আকর্ষণ করে না, আকর্ষণ যদি না করে তাহলে হবে দন্তন, আর দন্তন শক্তি বেশি, জোর যার মূল্যক তার, এই কারণে দন্তন হচ্ছে উপরে বসছে। এবার আসো সায়ান্ন, এই যে সায়ান্নতে হটা হচ্ছে কি লোহা, ফাইন। এই যে অন্তস্থ জ, এই অন্তস্থ জ হচ্ছে কি লোহা, তাহলে দেখো হ লোহা, আর এই যে অন্তস্থ জ লোহা। এখন দুইটা লোহাকে যখন আমি পাশাপাশি রাখি তখন কি আকর্ষণ করে? আকর্ষণ করে না। আকর্ষণ যদি না করে তাহলে হবে দন্তন, আর দন্তন সবসময় আমরা বলেছি কি উপরে বসে, জোর যার মূল্যক তার। দেখো পরান্ন, এই যে হটা হচ্ছে কি লোহা, এই যে রটা কি, রটা হচ্ছে আমাদের মূর্ধন্য, সরি রটা হচ্ছে আমাদের চুম্বক, তাহলে লোহা চুম্বক আকর্ষণ করে, আকর্ষণ যদি করে তাহলে মূর্ধন্য শক্তি কম, তাই মূর্ধন্য নিচে। দ্যাটস ইট। এই বানানগুলোতে পরীক্ষাতে খুব বেশি প্রশ্ন আসে, এই বানানগুলো থেকে পরীক্ষাতে খুব বেশি প্রশ্ন আসে। সো আই হোপ তোমাদের এই বানানগুলো নিয়ে আর কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ কারো কোনো ধরনের সমস্যা থাকবে না। এখানে আসো, আমরা একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম একটু বলে দিই। বাজারে বইগুলোতে প্রচলিত বইগুলোতে একটা জিনিস ভুল দেওয়া আছে। ভুলটা কি দেখো, ভুলটা হচ্ছে আমরা যে কোনো বই যখন খুলতে যাই, তো ইভেন আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের কথাও আমি যদি বলি, সেখানে একটা নিয়ম আছে যে সমাসবদ্ধ পদে সবসময় কি হয়, মূর্ধন্য হয়। যেমন সেখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, দুর্নিবার এই সেই উদাহরণগুলো দেওয়া আছে। এখন সমাসবদ্ধ পদগুলোতে তারা বলেছে কি দন্তন হয়, কিন্তু দেখো এই যে পূর্বাহ্ন, এই যে অপরাহ্ন, এগুলো তো সমাসবদ্ধ পদ, কিন্তু এগুলোতে কেন মূর্ধন্য হয়েছে? তার মানে এই নিয়মটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনো নিয়ম না যে সমাসবদ্ধ পদে দন্তন হবে। সমাসবদ্ধ পদে দন্তন হয়, কিন্তু সবসময় না, সমাসবদ্ধ পদে মূর্ধন্য হয়। সো এই জিনিসটা মাথায় রাখা দরকার। সো এই যে নত্যবিধানের যে চমৎকার যে নিয়মটা আমরা যে শিখলাম, নত্যবিধানে কি হইলো, নেটের প্রবলেম, ওকে দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ। নত্যবিধানের এই যে চমৎকার একটা নিয়ম শিখালাম, এটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। এই যে নত্যবিধানের যে আমরা যে নিয়মটা যে শিখলাম, এই নিয়মটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। সো এখন আসি, আমরা নত্যবিধানের নিয়মগুলো শিখলাম, এখন তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো। এই নিয়মটা আমরা কিন্তু প্রায় কিন্তু ভুল করি। তোমরা নবম দশম শ্রেণীর যে বইটা আছে, মেইন যে বইটা আছে, এই বইটা তোমরা আজকে খুলবা, এই বইটা থেকেই নর্মালি তোমরা পড়ো। তোমরা বইটা একটু খোলো, আশা করি তোমাদের সবার কাছে এটা আছে, বাংলাদেশে ব্যাকরণ পড়ায় সবার কাছে এই বইটা থাকে। এখন আমরা এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ একটা ভুল শিখবো, এবং এই বইয়ের সেই ভুলটাকে কেন্দ্র করে বাংলাদেশে ওভারঅল 90% বই এই জিনিসটা ভুল দেওয়া। আমরা আজকে সেই ভুলটা একটু আইডেন্টিফাই করব। খেয়াল করো, একটু পরে গিয়ে আমরা সেই ভুলটা একটু তোমাদেরকে দেখাবো। ওকে, একটু পরে আমরা তোমাদেরকে সেই ভুলটা দেখাবো যে নবম দশম শ্রেণীর যে বইয়ে যে ভুলগুলো আছে, এই নবম দশম শ্রেণীর মেইন বইটাতে অসংখ্য ভুল আছে। এই নবম দশম শ্রেণীর মেইন বইটাতে অসংখ্য ভুল আছে। এই বইটা যখন ছাপা হয়েছে তখন কিন্তু ব্যাকরণের নিয়মগুলো এত সমৃদ্ধ ছিল না, এখন যেরকম সমৃদ্ধ। সেটা অনেক আগের বই, এটা তো ভুল থাকতেই পারে, কিন্তু আমরা এই ভুলটাকে অনুসরণ করতেছি, আমরা এখান থেকে পড়ে ভুল শিখতেছি অনেক কিছু। তো এই জন্য তোমাদেরকে বলি যে আপডেট বইগুলো পড়ো, এটা অবশ্যই পড়বা, বাট এখানে যে ভুলগুলো আছে সেগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো। তো এই বইটা রাখো, কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে সেই ভুলটা একটু ধরাই দিচ্ছি। নবম দশম শ্রেণীর মেইন বইয়ে যে ভুলটা আছে, সেই ভুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল, আমি সেটা তোমাদেরকে ধরাই দিচ্ছি। আচ্ছা, এবার তোমাদের কাছে একটু প্রশ্ন, খেয়াল করো, পরীক্ষাতে মাঝে মাঝে এই বানানগুলো কিন্তু আসতে দেখা যায়। দর্শন, একটা হচ্ছে ধর্ষণ, একটা হচ্ছে দর্শন, একটা হচ্ছে দর্শন। এখন কোথায় দন্তন হবে, কোথায় মূর্ধন্য হবে, এই দুটো শব্দের ভিতরে কখন দন্তন এবং কোথায় দন্তন এবং কোথায় মূর্ধন্য হবে, এই নিয়ে তোমাদের মধ্যে কিন্তু অনেক 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 একদম নিউ কনসেপ্ট। ওকে, ঠিক আছে। দেওয়ান তালিমুল ইসলাম, অনেক ভালো। জি ভাই, অনেক ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলেই ভালো। ওকে, এবার আসো, এই দুটো শব্দের ভিতরে দন্তন নাকি মূর্ধন্য, এটা তোমরা জাস্ট একটু নত্যবিধানে ওই নিয়মটা একটু খাটায় আমাকে একটু বলে দাও যে এই দুটো শব্দের ভিতরে কোথায় কখন হবে। দুটো শব্দের উচ্চারণ মোটামুটি সেম, একটা হচ্ছে দর্শন, একটা হচ্ছে ধর্ষণ। তো দুটো শব্দের ভিতরে উচ্চারণ সেম হলেও কিন্তু ব্যবহারিক অর্থটা কিন্তু আলাদা। এই দর্শন মানে হচ্ছে চিন্তা, যেটাকে আমরা বলি ফিলোসফি, রাইট? এটা হচ্ছে সেই দর্শন। আর এই দর্শন মানে হচ্ছে রেপ, ছেড়ে দাও শয়তান, ছেড়ে দে শয়তান, যে বাংলা সিনেমার ডায়লগ আছে না, এইটা হচ্ছে সেটা। সো এই দুটো শব্দের ভিতরে কোথায় কোনটাতে কোনটা বসবে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টটা দেখছি। জাস্ট লিখো 1 নাম্বার দন্তন অথবা 2 নাম্বার মূর্ধন্য, যেভাবে পারো সেভাবে লিখো। সো এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো, তোমরা এটার আনসারটা দিবা। ওকে, এবার আসো, আমরা নত্যবিধান তো মোটামুটি শিখলাম। এবার আসি, আমরা সত্যবিধানের নিয়মটা আমরা এখন একটু শিখবো। নত্যবিধানটা আমরা মোটামুটি শিখলাম, এবার আমরা সত্যবিধানটা একটু শিখবো। কথা শোনা যায় না। ওকে, এসকে লিমন আহমেদ জীবন, কথা শোনা যায় না, কি বলেন ভাই? কথা শোনা যাচ্ছে? বাকিরা শুনতে পাচ্ছেন?
আচ্ছা ভাই, কথা কথা শোনা যাচ্ছে না একজন বলছে। আচ্ছা, এস কে লিমন আহমেদ জীবন বলছে কথা শোনা যাচ্ছে না, একটু জানাও। 1 নং সোলাইমান বলেছে 1 নং এ 2, কথা কি শোনা যাচ্ছে কিনা আগে সেটা জানাও। 1 নং এ দন্তন, হ্যাঁ অল রাইট, শুদ্ধ হয়েছে। এটা তো হবে দন্তন, কারণ নত্যবিধানের আমরা যে নিয়মটা শিখলাম সেটা অনুযায়ী এটা তো দন্তন, আর এখানে হবে মূর্ধন্য, কারণ এটা হচ্ছে আমাদের এই যে এখানে রেফ, এই রেফটা হচ্ছে চুম্বক, আর এই যে মূর্ধন্য সেটা হচ্ছে চুম্বক। সো কথা শোনা যাচ্ছে কি? কথা ভালো শোনা যাচ্ছে না। ওকে, দন্তন দন্তন সপ্তর্ষি দেবনাথ, কানটা ফাটাই দিমু। দুইটা কেমনে দন্তন হয়? এটা দন্তন, কিন্তু এটা তো মূর্ধন্য। আরে বোন, এটা তো মূর্ধন্য, কারণ এখানে তো নত্যবিধানের, এটা তো নত্যবিধানের নিয়ম অনুযায়ী হয়েছে, কিন্তু এখানে তো নত্যবিধান এই যে এটা কি কোথাও আছে? তাহলে বেশ এটা কোথাও নাই। সো এটা হবে অবশ্যই এটা হবে কি কাঠ। সো চুম্বক আর কাঠ হয় না তো। হ্যাঁ, আশা করি সপ্তর্ষি দেবনাথ 200। হ্যাঁ, 2 নম্বর দন্তন মেহেদি হাসান শোনা যায়। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে। সো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার চলো সত্যবিধানের জন্য একটা নিয়ম। সত্যবিধানের জন্য কি করব? একটা নিয়ম, জাস্ট একটা নিয়ম, খেয়াল করে শুনো। ধরো আমি বললাম যে ক, এই কটা কি? কটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ। কটা কি? কটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন কটা আমরা যখন উচ্চারণ করি তখন কয়ের সাথে কিন্তু একটা অ কিন্তু উচ্চারিত হয়। এই যে ক যোগ অ, সেখান থেকে হয়েছে ক। প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি পরাশ্রিত যেগুলো আছে সেগুলো ছাড়া, এছাড়া বাদ বাকি বুশরা জাহান মিম বলেছে ভাই দুটোই মূর্ধন্য। না, দর্শনে তো মূর্ধন্য হবে না। কেন এটা মূর্ধন্য হবে? এই যে রেফ, এই রেফটা হচ্ছে কি চুম্বক, এই যে তালবেশ এটা হচ্ছে কাঠ। এটা তুমি ওই যে দেখো চার্টের ভিতরে একটু দেখো, এটাতে তো কোথাও নাই। এটা না আছে আমার লোহার বর্গে, না আছে এটা আমার চুম্বকে, তার মানে এটা হচ্ছে কাঠ। এখন ধরো একটা কাঠের খণ্ড আর একটা চুম্বক, এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে চুম্বক। এখন দুটোকে একটাকে আকর্ষণ করে? জীবনে আকর্ষণ করে না। তো আকর্ষণ যদি না করে তাহলে অবশ্যই এখানে হবে দন্তন। আর ওই যে দর্শন, সেটাতে বুঝাই দিলাম যে সেটাতে দন্তন হবে, মূর্ধন্য হবে। ওকে, এবার আসো যেটা বলতেছিলাম যে আমরা যখন ক যখন বলি তখন সেখানে ক যোগ অ, তার মানে কয়ের সাথে কিন্তু একটা অধ্বনি কিন্তু আছে। আমরা যখন বলি খ, খয়ের সাথে কিন্তু একটা অধ্বনি আছে, সেখান থেকে হয়েছে খ। খ যোগ অ, সেখান থেকে হয়েছে খ। আমরা যখন বলি ঘ, ঘ যোগ অ, সেখান থেকে হয়েছে ঘ। সো এই জিনিসটা, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা যদি বুঝো, এস কে লিমন আহমেদ জীবন এর আগে একটা বানান ভুল করেছে, সেটা হচ্ছে আমি দেখলাম, বলবো আবার ভুলে গেছি, সেটা হচ্ছে সোনা। আচ্ছা, এভাবে লিখছে, এভাবে না, বানানটা হবে তালবেশ রস্যকার দন্ত নাকার। বানানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আমরা যখন ইংরেজিতে যখন বানান লিখি তখন কিন্তু সবাই কিন্তু খুব সচেতন। আমরা নিজে একবার লিখি, তারপর আমাদের বড় ভাই বোনদেরকে একবার পাঠাই, ভাই দেখেন এটা হচ্ছে গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, সবকিছু। কিন্তু বাংলার ক্ষেত্রে আমাদের এই যে অনীহা, আমরা প্রতিনিয়তই বানান ভুল করি। সো বানান ভুল করা যাবে না বাংলার ক্ষেত্রে। বাংলার জন্য আমরা, আমাদের মাতৃভাষাটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা ইতিহাসে আমরাই একমাত্র, বাঙালিরাই একমাত্র ভাষার জন্য যুদ্ধ করেছি। তো সেখানে আমরা যদি বানান ভুল করি তাহলে কি সেটা কি মানা যায়? মানা যায় না। সো আশা করি আমরা বানান ভুল করব না। আর বানান ভুল থেকে উত্তরণ হওয়ার জন্য নত্য এবং সত্যবিধান খুবই জরুরি জিনিস। আচ্ছা, এবার আসো তাহলে এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বুঝাচ্ছি, আমি যে জিনিসটা বুঝালাম এই নত্যবিধানের, এখন আসি রুলে। রুলটা হচ্ছে ও আর আধনির পর আমরা সেখানে বসাবো দন্তস। তাহলে কি বললাম? অ আর আধনির পর স্বরেয় ও আ, এই দুটোর পর আমরা বসাবো দন্তস। এছাড়া বাদ বাকি সব স্বরবর্ণগুলো, এছাড়া যখন ও আর আকার যখন আসবো, এছাড়া অন্য স্বর যখন আসবে, অন্য যত স্বর আছে এই অন্য স্বরগুলোর ক্ষেত্রে আমরা বসাবো মূর্ধন্য। দ্যাটস ইট, শেষ সত্যবিধান। কি বললাম? যে অ আর আসর ছাড়া বাদ বাকি যতগুলো আসবে সেখানে আমরা বসাবো দন্তস। ব্যাপারটা কেমন দেখো। আচ্ছা, আমি যদি বলি যে তিরস্কার, দেখো তো এই তিরস্কারে কি বানানটা কি দন্তস আকার হবে নাকি তিরস্কারে মূর্ধন্য স আকার হবে, এটা এখন আমরা নির্ণয় করব। এখন দেখো এই যে শটা যে বসলো, এই শয়ের আগের বর্ণটা হচ্ছে কি? র। তাহলে এই শয়ের আগের বর্ণটা হচ্ছে কি? র। এখন আমরা বলেছি যে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা অধ্বনি কি হয়? উচ্চারিত হয়। তাহলে র যোগ অ, সেখান থেকে হয়েছে র। তার মানে এই র এর সাথে কিন্তু একটা অ কিন্তু উজ্জ আছে, এই র এর সাথে একটা অ উজ্জ আছে। এখন দেখো অ এর পর কি বসবে? দন্তস বসবে। অ এর পর কি বসবে? স্বরের পর কি বসবে? দন্তস বসবে। তাহলে তিরস্কারে অবশ্যই দন্তস বসাতে হবে, আর মূর্ধন্য স বসানো যাবে না, কারণ এখানে অস্বর এসেছে, অন্য স্বর আসলে আমরা সেখানে বসাবো মূর্ধন্য, সেখানে আমরা বসাবো মূর্ধন্য স। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার যে আমরা কখন কি বসাবো। এবার ধরো আমি যদি বলি যে পরিষ্কার,
এই পরিষ্কারে কি দন্ত স হবে নাকি পরিষ্কারে আমাদেরকে মূর্ধন্য স হবে, এই জিনিসটা এখন নির্ণয় করবো। দেখো কিভাবে। তাহলে এই যে স আছে, এই স এর আগের বর্ণটা হচ্ছে র, এই স এর আগের বর্ণটা হচ্ছে র। খুবই ভালোভাবে খেয়াল করো এই নিয়মে। এখন অনেক স্টুডেন্ট এখানে যেটা করবে যে স এর আগে আছে র, তার মানে র এর সাথে একটা অ আছে, এই অ যেহেতু আছে সো দ্যাটস ওয়াই এখানে কি হবে, অ থাকলে আমাকে কি ব্যবহার করতে হবে, দন্তস ব্যবহার করতে হবে। এবং সে চোখ বন্ধ করে কি করে আসবে, পরিষ্কারে দন্তস দিয়ে আসবে। কিন্তু ভুল, কেন ভুল দেখো, উচ্চারণ করো একটু। প, তারপর হচ্ছে র, তারপর হচ্ছে রশ্মি, রাইট? তাহলে দেখো প, পরি, পরি, এই যে দেখো প্রথমে প, তারপরে র, তারপর রস্বীকার। তাহলে প্রথমে প, পরে র, পরে রস্বীকার। তাহলে আলটিমেট এই যে রস্বীকারটা হচ্ছে কিন্তু দন্তস্বর আগে, এই রস্বীকারটাই হচ্ছে কি, রস্যইটা হচ্ছে কি আসলে দন্তস্বর বা শয়ের আগে। উচ্চারণ অনুযায়ী আমি যখন করি তখন কিন্তু আসলে রটা কিন্তু পরে উচ্চারিত হচ্ছে। আমরা কিন্তু পইর বলি না, পইর বলি না, আমরা বলি কি পরি, মানে কি রশ্মিটা পরে উচ্চারিত হচ্ছে। তো পরে যেহেতু উচ্চারিত হয় তার মানে শয়ের আগের বর্ণটা কি, শয়ের আগের বর্ণটা হচ্ছে, শয়ের আগের বর্ণটা কি, শয়ের আগের বর্ণটা হচ্ছে রস্বীকার, রশ্মি। এখন রশ্মি যদি আসে তাহলে এটা কি অ, এটা কি আ, তাহলে অ না আ না, তার মানে এটা হচ্ছে অন্যস্বর। অন্যস্বর আসলে আমাকে কি করতে হবে, মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে। তার মানে পরিষ্কার আমরা মূর্ধন্য ষ দিয়ে লিখবো। তার মানে পরিষ্কার আমরা কি করব, আমরা পরিষ্কার লিখবো মূর্ধন্য ষ দিয়ে। হ্যাঁ, আমি লেখার আগেই তোমরা বলার আগেই তোমরা অনেকে কি করতেছো, আনসার দিয়ে দিও। খুবই ভালো, তোমরা অনেক ভালো বুঝতেছো, আমি বুঝতে পারছি। এবার দেখো আমরা যদি বলি অনুষ্ঠানের কথা যদি বলি, এই যে অনুষ্ঠানে কি দন্ত স হবে না মূর্ধন্য ষ হবে, আমরা কনফিউজড। আমরা কি করব, এই যে শটা তো এখানেই বসাবো। তাহলে দেখো এই যে শ এর আগে যেটা আছে সেটা হচ্ছে রস্যউকার, সেটা হচ্ছে রস্যউকার। এখন দেখো এই রস্যউকারটা যেটা, এটা কিন্তু অন্যস্বর, অস্বর না আস্বর না, তার মানে অন্যস্বর। তার মানে চোখ বন্ধ করে অনুষ্ঠানে আমরা কি করতে পারি, মূর্ধন্য ষ বসাই দিতে পারি। চোখ বন্ধ করে আমরা কি করতে পারি, মূর্ধন্য ষ বসাই দিতে পারি। এবার আসো আমরা যদি বলি সৃষ্টি, এই সৃষ্টিতে আমরা কি মূর্ধন্য ষ ব্যবহার করব না দন্ত ষ ব্যবহার করবো, আমরা জানি না। এখন দেখো এই সৃষ্টি আমরা যখন লিখতেছি তখন এখানে কি হচ্ছে সৃষ্টি, এই যে এখানে কিন্তু সৃষ্টিতে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব, কারণ এই যে এখানে যে রিকারটা আছে এটা কিন্তু অন্য স্বর, এটা কি স্বর, অন্য স্বর। তোমরা আবার অনেকে এভাবে মনে করো যে এখানে রস্বীকার আছে তাই এখানে মূর্ধন্য ষ দিচ্ছি, আসলে ব্যাপারটা এমন না। সৃষ্টি এটা আগে আসতেছে ঠিকই, দেখতে আগে, উচ্চারণ কিন্তু পরে। উচ্চারণ কি, উচ্চারণ পরে। সো খুব কেয়ারফুল। এরকম এখানে ঝামেলা হচ্ছে না, বাট এরকম ঝামেলা হবে, যেরকম ওই যে পরিষ্কারের ক্ষেত্রে যেটা বললাম এরকম ঝামেলা হবে। দেখো আমরা যদি বলি যে পরস্পর, এই পরস্পরে কি হবে জানাও, পরস্পরে কি মূর্ধন্য ষ হবে না দন্ত ষ হবে? এখানে অবশ্যই কি হবে তোমরা কমেন্ট করো জানাও। এখানে অবশ্যই দন্ত ষ হবে, কারণ এই যে র যোগ অ, তার মানে র এর সাথে একটা অ আছে, এই অ যদি থাকে তাহলে আমরা সেখানে চোখ বন্ধ করে দন্ত ষ দিয়ে দিব। এর থেকে সহজ কোনো নিয়ম, এর থেকে সহজ কোনো নিয়ম এখনো নাই, এখনো আবিষ্কৃত হয় নাই। সো তোমরা যারা গুরুত্ব দিচ্ছ না তারা কিন্তু মিস করতেছো। এবং আজকের ক্লাস অবশ্যই তুমি শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দাও। এই তানভীর ভাইয়ের এই ক্লাসটা তোমার টাইম লাইনে থাকবে, খারাপ তো না, অন্যরা দেখবে, শিখবে। তোমার যখন মন চাইবে তখন তুমি আমার চেহারাটা দেখবা, আমার চেহারা দেখতে মন চাইলে চেহারা দেখবা, নাহলে পড়া দেখবা, যেটাই দেখো। আমরা দেখলেও কাজে আসবো, পড়া দেখলেও কাজে আসবো। সো কথা হচ্ছে শেয়ার করে টাইম লাইনে রেখে দাও, কাজে আসবে। আর গ্রুপে এভাবে ক্লাসগুলো আসলে কয়েকদিন পর হারিয়ে যাবে, খোঁজ নিলে আর পাবে না। এবার চলো, এবার আমরা তোমাদেরকে উদাহরণ দিই। এখন তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, আস্পদ বানানে কোনটা হবে, আস্পদ, আস্পদ, আস্পদ নাকি দন্ত স, আস্পদ জানাও, কমেন্ট করে জানাও। 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার কেস। তাহলে 1 নাম্বার কেসের ক্ষেত্রে আমরা এটা লিখলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কেস। তোমরা এই যে 1 লিখে তারপর জানাবা, 1 লিখে তারপর তোমরা জানাবা। ওকে, আচ্ছা 2 নাম্বার কেস, 2 নাম্বার কেস, বহিষ্কার এভাবে, বহিষ্কার এভাবে নাকি বহিষ্কার দন্ত স আকার, জানাও আমাকে। 2 নাম্বার কেস। তারপর 3 নাম্বার কেস, 3 নাম্বার কেস, হ্যাঁ জানাও। আবিষ্কার, আবিষ্কার নাকি দন্ত স নাকি মূর্ধন্য স? হ্যাঁ, তাহলে 1 2 3, 3টা কেস দিয়েছি, জানাও। 1 আল হাসান রিয়াজ, 1 স, 1 দন্ত স। হ্যাঁ, 3টা একই সাথে জানালে ভালো। 3টা লেখার পর আমি তো পরে লিখতেছি, সবাই 3টা একসাথে আবার লিখে দাও, তাহলে আমার জন্য আর বুঝতে সুবিধা হবে। সোহেল তানবীর স, ভাই কোন স বলতে হবে তো। আল হাসান রিয়া এমডি কি লাভলু নাকি? আচ্ছা ঠিক আছে, দন্ত স কোনটা? আমি তো এখানে 1 নাম্বার কেস, 2 নাম্বার কেস, 3 নাম্বার কেস।
অনেকে কমেন্ট করে সপ্তর্ষি দেবনাথ 2 এর মূর্ধন্য স, 2 এর মূর্ধন্য স। হ্যাঁ সবাই দেখো দেখো, এরপর তোমরা মিলাইও। হ্যাঁ আমি দেখতেছি, সুলাইমান JBS বলেছে 2 এর মূর্ধন্য স। ওকে এক দন্ত স 2 মূর্ধন্য স। হ্যাঁ শতাব্দী বিশ্বাস 3টে একই সাথে লিখেছে, মেহেদি হাসান কাব্য, সোহেল তানবিল লিখেছে, বুশরা জাহান মিম লিখেছে একসাথে 3টা। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পেরেছ, আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো আমরা এখন একটু সলভ করি, যারা কয়েকজন ভুল হয়েছে। হ্যাঁ অনেকে অ্যান্সার করতেছো, খুব ভালো লাগলো তোমাদের পারফরমেন্স দেখে। ওকে এবার দেখো এই যে আসর, রাইট, এখানে কি আসর, তাহলে আমরা বলেছি যে অ আর আ এর পর যে আমরা চোখ বন্ধ করে কি বসাবো, দন্তস বসাবো। আমরা কি করব, দন্তস বসাবো। তারপর দেখো আমরা অন্য স্বর যখন আসবে, অন্য স্বরের পর আমরা কি করব, মূর্ধন্য স বসাবো। তার মানে দেখো এখানে তো আসর আসেই, তাহলে মূর্ধন্য স ব্যবহার কোনো দরকার নাই। তার মানে 1 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 2, অর্থাৎ আসপদ দন্তস দিয়ে হবে। 2 নম্বর কেসে দেখো বহিষ্কার, এই যে উচ্চারণ অনুযায়ী রস্যিকারটা কিন্তু আগে আসতেছে, অর্থাৎ ব যোগ হ যোগ হ, ব যোগ হ, তারপর হচ্ছে রস্যিকার, তারপর হচ্ছে আমার কোন স বসবে, দন্তস না মূর্ধন্য স। এখন দেখো স এর আগে আছে কি, রস্যই, তার মানে অ না আও না, অন্য স্বর। এখন অন্য স্বর হলে আমাকে কি করতে হবে, এখানে 1 নাম্বারটা হবে মূর্ধন্য স হবে। এবার 3 নাম্বারটা দেখো আবিষ্কার, সেম আবিষ্কার, উচ্চারণ অনুযায়ী রস্যিকার আসছে, তার মানে অন্য স্বর, তার মানে আবিষ্কার আমার কি লিখতে হবে, এই যে এটা লিখতে হবে। সো আই হোপ তোমরা ব্যাপারটা ক্লিয়ার, তোমাদের পারফরমেন্স অনেক ভালো হয়েছে, সবাই সঠিক অ্যান্সার করেছো। আফরোজা আক্তার মিম, ওকে। সো খুবই ইন্টারেস্টিং একটা কুইজ হলো, আমরা খুবই ভালোভাবে শিখলাম। আই হোপ তোমরা কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই এগুলো থেকে। তবে এই যে সত্যবিধানের নত্যবিধানের যে নিয়মটা শিখালাম সেটা থেকে কিন্তু মোটামুটি তুমি সবগুলোই হয়ে যাবে। তবে সত্যবিধানের কিছু নিয়ম আছে যেগুলো ব্যতিক্রম। যেমন দেখো আমি যদি বলি যে রাষ্ট্র, এই রাষ্ট্র লিখতে আমাকে কিন্তু মূর্ধন্য স দিতে হচ্ছে। এখন দেখো নিয়ম অনুযায়ী এখানে তো এই যে আসর আছে, আয়ের পর আমরা জানি কি হবে, দন্তস হবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্র শব্দটা হওয়ার কথা এমন, কিন্তু হয়েছে এমন। এখন এই যে ক্লাসের পরে তুমি যখন দেখবা তখন দেখবা যে কি ঝামেলা তৈরি হচ্ছে, কি রে ভাই আপনি পড়াইলেন একটা, হইতেছে একটা। হ্যাঁ ঝামেলা এই নিয়মের বিপরীত আছে, কিন্তু ভাই কোনো পাগলেও কি আজ পর্যন্ত রাষ্ট্র দন্তস দিয়ে লিখছে, আমার একটু বলো তো, লিখছে? লেখে নাই। সবাই কি জানে, মূর্ধন্য স দিয়ে। সো নিয়মের ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো আমরা মোটামুটি অলমোস্ট সবাই জানি। সো এটা নিয়ে আমাদের কোনো বিবাদের কোনো ব্যাপার নাই। যেখানে পরীক্ষাতে আসবে কনফিউশনটা যেখানে, সেখানে আমরা আমাদের রুল অ্যাপ্লাই করবো। সো আই হোপ তোমাদের এইটা নিয়ে আর কারো কোনো ধরনের সমস্যা নাই। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, জাস্ট দেখবা আর কি করবা, আনসার করবা, দেখবা আর আনসার করবা, দেখবা আর জাস্ট কি করবা, মাথাতে নিয়ে নিবা, কোনো সমস্যা নাই। এই যে আমার সাথে পড়ো, যেখানেই মূর্ধন্য, আমার সাথে পড়ো, জোরে পড়ো, খুব জোরে পড়তে হবে, মানে আশেপাশে মানুষ যারা আছে রুমে তাদের সবাইকে উঠে দিতে হবে, কেউ ঘুমাইলে যাতে উঠা যায়। যেখানেই মূর্ধন্য আমার সাথে পড়তে হবে, না পড়লে হবে না। তো আমি বলতেছি পড়ার জন্য পড়তে হবে, শেষ। এখন আসো পড়ো, যেখানেই মূর্ধন্য, পড়ো যেখানেই মূর্ধন্য সেখানেই মূর্ধন্য স। কি বললাম, যেখানেই মূর্ধন্য সেখানেই মূর্ধন্য স, যেখানেই দন্ত ন সেখানেই দন্ত স, এই নিয়মটা পড়তে হবে। তাহলে আমার সাথে পড়ো, যেখানেই মূর্ধন্য, যেখানেই মূর্ধন্য সেখানেই মূর্ধন্য স, যেখানেই দন্ত ন সেখানেই দন্ত স। আবার বলতেছি, যেখানেই মূর্ধন্য সেখানেই মূর্ধন্য স, যেখানেই দন্ত ন সেখানেই দন্ত স। দেখো এই যে ভাই, এই যে এতটুকু পর্যন্ত যে বুঝলাম, এইটা থেকে দেখো কত ইজিলি তুমি এখন কিভাবে তুমি এখন নির্ণয় করতে পারো। একটা রুল দিয়ে তুমি কতগুলো নিয়ম এখন তুমি একসাথে শেষ করতে পারবা, চিন্তা করতে পারবা না। আবার বলতেছি, যেখানেই মূর্ধন্য সেখানেই মূর্ধন্য স, যেখানেই মূর্ধন্য সেখানেই মূর্ধন্য স, যেখানেই দন্ত ন সেখানেই দন্ত স। এবার আসি ক্রিয়াপদে সবসময় দন্তন হবে। ক্রিয়াপদে কি হবে, সবসময় দন্তন হবে। এখন ক্রিয়াপদে যদি দন্তন হয় তাহলে ক্রিয়াপদে অবশ্যই দন্তস হবে। কারণ কি, সূত্র আগে বলছি, যেখানেই দন্তন সেখানেই দন্তস, এই যে যেখানে দন্তন সেখানে দন্তস। এখন ক্রিয়াপদে অবশ্যই কি হবে, দন্তন হবে। তাহলে ক্রিয়াপদে যদি দন্তন হয় তাহলে অবশ্যই এখানে কি হবে, দন্তস হবে। সহজ কথা। যেমন ধরো আমি যদি বলি যে করেন, এই করণে দেখো নিয়ম অনুযায়ী আমরা যে চুম্বকের যে নিয়ম অনুযায়ী শিখতেছি সেই নিয়ম অনুযায়ী এখানে দেখো, এই যে ক এটা কি লোহা, এই যে র এটা কি চুম্বক, তাহলে আকর্ষণ করে হওয়ার কথা মূর্ধন্য, কিন্তু হবে দন্তন।
কেন? কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে ক্রিয়াপদ, আর সূত্র হচ্ছে ক্রিয়াপদ দন্ত ন। এখন তো আমি বললাম যে করেন, তাহলে করেনে কি হবে? দন্ত ন হবে। আমি যদি বলি যে করুন, তাহলে কি হবে? দন্ত ন হবে। আমি যদি বলি যে মারেন, তাহলে কি হবে? দন্ত ন হবে। আমি যদি বলি যে ধরেন, তাহলে কি হবে? দন্ত ন হবে। আমি যদি বলি যে ভরেন, তাহলে কি হবে? দন্ত ন হবে। আমি যদি বলি যে ধরুন, তাহলে কি হবে? দন্ত ন হবে। আমি যদি বলি যে মারুন, তাহলে কি হবে? দন্ত ন হবে। সহজ কথা। কি বললাম? যেখানেই দন্ত ন সেখানেই দন্ত স, তাহলে ক্রিয়াপদে দন্ত ন, ক্রিয়াপদে অবশ্যই কি হবে? দন্ত স হবে। কোনো কথা আছে? এইটা নিয়ে কারো কোনো ধরনের ওকে, হ্যাঁ, লিখলে সমস্যা নাই, লিখলে কোনো সমস্যা নাই। এবার আসো ম্যাজিকটা যে জায়গায়, ম্যাজিক হচ্ছে দেখো ক্রিয়াপদে দন্ত ন, এখন ক্রিয়াপদে দন্ত স, কারণ যেখানেই দন্ত ন সেখানেই দন্ত ন, সেখানে কি? দন্ত স। এবার দেখো খুবই মজার একটা বিষয়, এই যে আমি বললাম করেনে কি হবে? আমাকে করেনে হবে দন্ত ন। তাহলে আমি যদি বলি যে করিস, তাহলে করিসে কি হবে? দন্ত স। আমি যদি বলি যে মারেন, তাহলে মারেনে কি হবে? দন্ত ন। আমি যদি বলি যে মারিস, তাহলে মারিসে কি হবে? মূর্ধন্য স হবে? হবে না, কারণ দন্ত নয়ছে, এই কারণে দন্ত স হবে। দেখো আমি যদি বলি যে ধরিস, তাহলে ধরিসে কি হবে? দন্ত স হবে। আমি যদি বলি যে ধরেন, তাহলে ধরেনে কি হবে? দন্ত ন হবে। সো দন্ত ন হয়েছে, এই কারণে এখানে মূর্ধন্য স, দন্ত স হবে। সো এর থেকে সহজ কোনো নিয়ম আদৌ আছে কি না? নাই। এর থেকে কোনো সহজ নিয়ম নাই। দেওয়ান তালিমুল ইসলাম, ওয়াও, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। সো দেখো খুবই সহজভাবে শিখলাম না? এবার দেখো এই নিয়মের আওতায় আরো যে কত নিয়ম শিখাবো, যেখানে দন্ত ন সেখানে দন্ত স, যেখানে দন্ত ন যেখানে মূর্ধন্য সেখানে মূর্ধন্য স, এই নিয়ম থেকে যে এখন কত নিয়ম বাইর করবো চিন্তাও করতে পারবে না। বুঝতে জানবিম বলেছো বাবা, সুপার, হ্যাঁ, থ্যাংক ইউ। চিন্তাও তুমি করতে পারবে না। এবার দেখো আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা বিদেশি শব্দে কি ব্যবহার করব? আমরা বিদেশি শব্দে ব্যবহার করব দন্ত ন। আমরা বিদেশি শব্দে কি ব্যবহার করব? আমরা বিদেশি শব্দে ব্যবহার করব দন্ত ন। এখন আমাকে বলো, আমরা সূত্রে বলেছি যে যেখানেই দন্ত ন সেখানেই দন্ত স, তাহলে বিদেশি শব্দে যদি দন্ত ন ব্যবহার হয়, অবশ্যই বিদেশি শব্দে কি হবে? দন্ত স ব্যবহার হবে। বিদেশি শব্দে যদি দন্ত ন ব্যবহার হয়, তাহলে বিদেশি শব্দে অবশ্যই কি হবে? বিদেশি শব্দে অবশ্যই কি হবে? দন্ত স হবে। সো দেখো এর থেকে সহজ কোনো নিয়ম নাই। আমরা খুব ইজিলি, খুব সহজে এগুলো শিখবো। যেমন ব্যাপারটা কেমন দেখো, আমরা অনেকেই ফার্নিচার দোকানগুলোতে গেলে দেখবা যে সেখানে মূর্ধন্য দিয়ে লেখা ফার্নিচার। এখন নত্যবিধানে আমরা যে টেকনিকটা শিখলাম না, চুম্বক লোহা, এই টেকনিক অনুযায়ী এখানে মূর্ধন্য, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু ভাই এটা তো ইংরেজি শব্দ, বিদেশি শব্দ, তাহলে নিয়ম হচ্ছে বিদেশি শব্দ দন্ত ন হবে। সো দ্যাটস ওয়াই ফার্নিচার আমাদেরকে পূর্ণমাত্রা দিতে হবে। ফার্নিচার কি দিতে হবে? পূর্ণমাত্রা দিতে হবে। আমরা যদি বলি যে কর্নেল ইংরেজি শব্দ, আমাদেরকে কি দিতে হবে? পূর্ণমাত্রা দিতে হবে। আমরা যদি বলি যে গভর্নরে কি দিতে হবে? পূর্ণমাত্রা দিতে হবে, কারণ ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ। আমরা যদি বলি যে হর্ন, এই হর্ন আমাদেরকে কি দিতে হবে? মূর্ধন্য দিতে হবে, ঠিক আছে। এগুলো সবগুলো কি? বিদেশি শব্দ। এখন বিদেশি শব্দে আমাদের নিয়ম হচ্ছে কি? দন্ত ন ব্যবহার করতে হবে। তাহলে বিদেশি শব্দে যদি দন্ত ন ব্যবহার হয়, বিদেশি শব্দে কি মূর্ধন্য স ব্যবহার হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? নাই। কারণ বিদেশি শব্দে যদি দন্ত ন হয়, যেখানেই দন্ত ন সেখানেই দন্ত স। ব্যাপারটা কেমন দেখো, এই যে পোস্ট, এটা ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ, এই পোস্টে আমরা কি করব? মূর্ধন্য দন্ত স ব্যবহার করব, কারণ পোস্ট ইংরেজি শব্দ, তাহলে বিদেশি শব্দ দন্ত ন, তার মানে বিদেশি শব্দে দন্ত স। তাহলে পোস্ট লিখতে আমাদেরকে কি লিখতে হবে? আমাদেরকে অবশ্যই এখানে লিখতে হবে দন্তস লিখতে হবে। আমাদেরকে অবশ্যই এখানে কি লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে দন্তস লিখতে হবে। দেখো আমরা যে স্টল লিখি, এই স্টল লেখার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দন্তস লিখতে হবে। ওকে, দেখো তাহলে স্টল লেখার ক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে? দন্তস লিখতে হবে, কারণ এটা ইংরেজি শব্দ। এই যে মেয়েরা যে লিপস্টিক ব্যবহার করে, এই লিপস্টিক লেখার ক্ষেত্রে কি মূর্ধন্য স ব্যবহার করা যাবে? না। লিপস্টিক ব্যবহার করতে লিপস্টিক লিখতে আমাদেরকে কি লিখতে হবে? দন্তস লিখতে হবে। সো দেখো একটা নিয়ম শিখলাম, কিন্তু এটার ভিতরে অলরেডি 5টা নিয়ম শেষ। তাহলে কি? যেখানে বিদেশি শব্দ যদি দন্ত নয়, তাহলে বিদেশি শব্দ হচ্ছে মূর্ধন্য স হবে। এবার দেখো, এবার তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, মাস্টার, একজন বলেছে মাস্টার, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, মাস্টারে কি হবে? দন্ত স হবে। ওকে, এবার আসো, বিদেশি শব্দ যদি দন্ত ন হয়, তাহলে তোমরা আমাকে একটু বলো, এই যে পরগনা কোনটা হবে? এখানে কি দন্ত ন হবে না মূর্ধন্য হবে? আমাকে একটু জানাও, পরগনা এটা কি দন্ত ন হবে না মূর্ধন্য হবে? দ্রুত, কুইক, দ্রুত জানাও। ওকে, এরপর নবম দশম শ্রেণীর মেইন বইয়ে সোজা একটা ভুল জিনিস দেখাই দেবো, সোজা ভুল, কোনো কথা নাই। এবং এই ভুলটা তুমি দেখবে যে বাংলাদেশে প্রচলিত অলমোস্ট 90% বই এটা ভুল। সো এই গুরুত্বপূর্ণ জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা জাস্ট কি করো, প্রথম থেকে তোমরা এখানে তোমরা একটু জানাও। ওকে,
ওকে, এটার আনসার দাও। পরগনা এটা কি দন্তন হবে না এটা মূর্ধন্য হবে? ভাই মূর্ধন্য আসলো কই? সোহেল তানবীর, পরগনা এখানে কি দন্তন হবে না মূর্ধন্য হবে? মূর্ধন্য। সুলাইমান বলেছে মূর্ধন্য। ওকে, সবাই জানাও। ওকে, মূর্ধন্য। সোহেল তানবীর মূর্ধন্য, হ্যাঁ সবাই জানাও। সরি ভাই, ইটস ওকে ভাই, ঠিক আছে, এটা আপনার গিফট। আস্তাগফিরুল্লাহ, পোলাপেন ভালো হইল না। ওকে, তাহলে দেখো আমরা কি করলাম, আমরা হ্যাঁ ওকে জানো। এখন সবাই আনসার করছে মূর্ধন্য হবে, এবং কনফিডেন্সের সাথে সবাই ভুল করছে। কনফিডেন্সের সাথে সবাই কি করছে? ভুল করছে। কনফিডেন্সের সাথে ভুল করছে। ব্যাপারটা কেমন খেয়াল করো। এই যে পরগনা, এটা হচ্ছে ফার্সি শব্দ। কারণ ফার্সি শব্দ মানে কি? বিদেশি শব্দ। আমরা আগেই পড়ছি যে বিদেশি শব্দে কি হবে? মূর্ধন্য হবে। এই যে এরকম অনেকগুলো উদাহরণ আছে, বাট এটা পরীক্ষাতে বেশি এসেছে পরগনা, এটা ফার্সি শব্দ। সো দ্যাটস ওয়াই নিয়ম অনুযায়ী মূর্ধন্য হলেও এটা কিন্তু হবে না। নিয়ম অনুযায়ী হলেও এটা কিন্তু আসলে হবে না, কারণ এটা হচ্ছে ফার্সি শব্দ। এবার আসো, নবম দশম শ্রেণীর যে মেইন বই, সেই মেইন বইটা একটু খোলো তো, সবাই খোলো। মেইন বইয়ের সোজা 31 পৃষ্ঠাতে চলে যায়, অর্থাৎ নত্য সত্য বিধান। এই যে এই বইটা আছে না তোমাদের কাছে, বাংলা ভাষার ব্যাকরণ, এটা হচ্ছে মনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার স্যারের যে বইটা আছে, এই বইয়ে সোজা 30 পৃষ্ঠাতে চলে যাও। সোজা 30 পৃষ্ঠাতে চলে যাও। সোজা 30 পৃষ্ঠাতে চলে যাও। এই 30 পৃষ্ঠাতে দেখো একটা সুন্দর একটা জিনিস দেওয়া আছে। জিনিসটা হচ্ছে কি? তবর্গীয় ধ্বনির আগে 1 নম্বর পয়েন্টে তবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য যুক্ত হয়। এবং সেখানে দেখো 2 নম্বর যে উদাহরণটা, সেটা হচ্ছে লণ্ঠন। লণ্ঠন, এই যে লণ্ঠন, তাহলে লণ্ঠনে সেখানে মূর্ধন্য দিয়েছে। এখানেই আমার আপত্তি যে এই যে এখানে মূর্ধন্য, এই মূর্ধন্য কি এখানে কি আদৌ সঠিক? ঠিক আছে, টবর্গীয় ধ্বনি, টবর্গীয় ধ্বনির সাথে কি হবে? মূর্ধন্য হবে, নিয়ম ঠিক আছে। বাট এই শব্দটা তৎসম শব্দ নয়, এই শব্দটা ইংরেজি শব্দ। ইংরেজি ল্যান্টার্ন থেকে শব্দটা লণ্ঠন। শব্দটা কি? লণ্ঠন। তার মানে এই যে লণ্ঠন শব্দটা আছে, এই লণ্ঠন শব্দটা ইংরেজি শব্দ। আমরা একটু আগেই পড়লাম ফার্নিচার, হর্ন, গভর্নর, এই শব্দগুলোতে আমরা কি ব্যবহার করি? দন্তন ব্যবহার করি। তার মানে এই যে লণ্ঠন শব্দটাতেও আমাদেরকে ব্যবহার করতে হবে দন্তন। নবম দশম শ্রেণীর বইতে এটা ভুল আছে, জাস্ট কি করবা? ঠাস করে কেটে দাও, এভাবে কেটে দিবা, কেটে দিয়ে উপরে দিয়ে লিখে দাও এটা ইংরেজি শব্দ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা যে ইংরেজি শব্দ কেমনে বুঝবো? কোনো বুঝার কোনো দরকার নাই। আমি যেটা পড়াবো সেটা বাংলা একাডেমির রেফারেন্স দিয়ে পড়াবো। কোনো রেফারেন্স আর আমি কোনো কিছু পড়াবো না, পড়াইও না, আজ পর্যন্ত পড়াইও নাই। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের 1198 পৃষ্ঠাতে চলে যাও। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান 1198 পৃষ্ঠাতে চলে যাও। স্পষ্টভাবে দেওয়া আছে লণ্ঠন শব্দটাতে কি? দন্তন দেওয়া। লণ্ঠন শব্দটাতে কি? দন্তন দেওয়া। সো আমাদের নবম দশম শ্রেণীর বইতে যেটা করছে সেটা হচ্ছে মূর্ধন্য। তো আমি প্রথমেই বলছি যে ব্যাকরণটা, এই বাংলা ব্যাকরণ, এই আমাদের মেইন বইটা যখন লিখে তখন ব্যাকরণের নিয়মগুলো এত সমৃদ্ধ ছিল না এখন যেরকম সমৃদ্ধ। সো সেখানে একটু ভুল থাকাটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে তোমাদের আর কোনো সমস্যা নাই। কিন্তু ভাই মনে রাখবা, লণ্ঠন শব্দ, আচ্ছা লণ্ঠন শব্দের অর্থ কি এটা একটু বলে দিই। লণ্ঠন শব্দের অর্থ কাচের প্রদীপ বিশিষ্ট কোনো একটা কিছুকে বলা হয় লণ্ঠন। এবার আসো, লণ্ঠন শব্দে দন্তন হয়েছে, কিন্তু খুব ভালো করে খেয়াল করো, যদি বলা হয় লুণ্ঠন তখন কিন্তু আবার কিন্তু মূর্ধন্য। এই যে তোমাকে কনফিউজ করার জন্য ঘুরাই পেঁচাই প্রশ্ন দিবে। লুণ্ঠন যখন বলবো লিখে নাও, খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও, যখন বলবে লুণ্ঠন তখন কিন্তু এখানে মূর্ধন্য হবে। যখন বলবে লুণ্ঠন তখন কিন্তু দন্তন হবে। সো যখন বলবে লুণ্ঠক তখনও কিন্তু এখানে কিন্তু দন্তন হবে। তার মানে এই যে লণ্ঠন ছাড়া এরকম লণ্ঠন, লুণ্ঠক যা আছে সবকিছু লুণ্ঠন, সবকিছু কি হবে? মূর্ধন্য হবে। বাট লণ্ঠনে হচ্ছে দন্তন হবে। সো আশা করি ক্লিয়ার, কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার আসো, এবার আরেকটা নিয়ম তোমাদেরকে জাস্ট একটু পড়াই দিই, একটু পড়াবো। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এখন তোমাদেরকে কয়েকটা কোশ্চেন করি পরীক্ষাতে আসার মতো। সেটা হচ্ছে আমরা যে পোশাক লিখি, পোশাক লিখতে তালবেশ আকার
তালেবেশ ওকার নাকি মূর্ধন্য স আকার, কোনটা তালেবেশ হবে না মূর্ধন্য স হবে আমাকে জানাও। প্রবলেম নাম্বার 1, কেস নাম্বার 1, পোশাকে কি তালেবেশ নাকি মূর্ধন্য স, সবাই জানাও। তারপর দেখো তারপর রানী মূর্ধন্য দিয়ে হবে নাকি রানী দন্তন্য দিয়ে হবে আমাকে একটু জানাও। এখানে 3টা দিছি, রানী কোন বানানটা সঠিক আমাকে জানাও। কেস নাম্বার 2, এখানে কোন বানানটা সঠিক আমাকে জানাও। তারপর আসো অন্তরীণ, এখানে এগুলো খুবই হায়ার লেভেলের, এগুলো যে পারবে চোখ বন্ধ করে সে ভার্সিটিতে চলে গেছে, কোনো সমস্যা নাই। বিসিএসে সে বাংলাতে পারবে এই 3টা কোশ্চেন, যে আনসার করতে পারবে, খুবই হায়ার লেভেলের। তোমরা যখন আনসার করবে তখন কেস নাম্বার 1 দিয়ে আনসার করবা, কোন বর্ণটা বসবে, কেস নাম্বার 1, 2, আর পরে একদম পরে যখন করবা তখন একসাথে 3টা দিবা। তাহলে দেখো অন্তরীণ এভাবে নাকি অন্তরীণ মূর্ধন্য নাকি দন্তন্য, এখানে জাস্ট পার্থক্য হচ্ছে দন্তন্য আর এখানে হচ্ছে রসিকার দিয়ে। এখন কোন বানানটা সঠিক আমাকে জানাও, কোন বানানটা সঠিক জানাও। এটা হচ্ছে কেস নাম্বার 3। তালেবেশ একজন বলেছে, সুলাইমান বলেছে, প্রথম কেসে বলেছে তালেবেশ, ওকে তালেবেশ, হ্যাঁ। তারপর রানী, লাভলু বলেছে রানী, ওকে 2 নাম্বার, এটা তো 2 নাম্বার কেস, 1 নাম্বার কেন দিলা, রানী অর্থাৎ এটাকে বলেছে। মেহেদি হাসান কাব্য বলেছে তালেবেশ, ওকে রাইট। পোশাক তালেবেশ সপ্তর্ষি দেবনাথ বলেছে, এবং রানী বলেছে, রানী, ওকে রানী, হ্যাঁ বলো। ওকে দেওয়ান তালিমুল ইসলাম বলেছে 1 তালেবেশ 2 রানী লিখতে দন্ত রসিকা, ওকে। হ্যাঁ 3 নাম্বারটা কেউ কিন্তু ছুঁইতেছে না, এটা কেউ টাচও করতেছে না। 3 নাম্বারটা কোনটা হবে? ওকে যারা ক্লাসটা দেখতেছো তারা সবাই জানাও। আচ্ছা তাহলে তোমরা অনেকে ভুল করেছো, আবার অনেকে সঠিক দিয়েছো। এখানে অবশ্যই কি হবে, এখানে অবশ্যই আমরা চোখ বন্ধ করে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এটা তালেবেশ দিতে পারি। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান 847 পৃষ্ঠায় শব্দটাকে এভাবে দেওয়া আছে, সো এভাবে আসলে কিন্তু সেটা ভুল হবে। আর রানী শব্দটা সংস্কৃত রাজ্ঞী থেকে এসেছে, সো এই রানী শব্দটা এভাবে লিখতে হবে, এবং এখানে মূর্ধন্য হবে না, দীর্ঘিকারও হবে না, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান পৃষ্ঠা নাম্বার 1178 পৃষ্ঠায় রানী শব্দটাকে রস্বীকার দিয়েছে এবং সেখানে দন্তন্য দিয়েছে। কিন্তু আমরা প্রচলিত যে বানান সেটা হচ্ছে আমরা এইভাবে লিখি, রয়াকার মূর্ধন্য তারপর হচ্ছে দীর্ঘিকার, আমরা এইভাবে লিখি, বাট এটা কিন্তু সঠিক বানান না। সঠিক বানান হচ্ছে লাস্টেরটা, রয়াকার দন্তন্য রস্বীকার। তারপর আসো অন্তরীণ, ইংরেজিতে ইন্টার্ন থেকে শব্দটা এসেছে, তার মানে যেহেতু ইংরেজি শব্দ সো দ্যাটস আমাদেরকে এখানে মূর্ধন্য ব্যবহার করার কোনো ওয়ে নাই, আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে দন্তন্য। এবং ইংরেজি শব্দ সবসময় কি হবে, রস্বীকার, অর্থাৎ বিদেশি শব্দগুলোতে আমরা সবসময় কি লিখবো, রস্বীকার লিখবো। যেমন আগে আমরা ঈদ লিখতাম এরকম দীর্ঘিকিয়ে, কিন্তু এটা হচ্ছে আরবি শব্দ বা বিদেশি শব্দ, এই কারণে আমরা এখন লিখবো কি দীর্ঘি, আর দীর্ঘি না দিয়ে আমরা এখন দিব রস্বীকার। আগে আমরা একসময় রাসুল লিখতাম এভাবে দীর্ঘকার দিয়ে, কিন্তু এখন রাসুল লেখা হয় রস্যকার দিয়ে, কারণ এই যে বিদেশি শব্দগুলোতে সবসময় আমরা কি লিখবো, দীর্ঘিকার বাদ দিয়ে রস্বীকার দিব, দীর্ঘকার বাদ দিয়ে আমরা কি করবো, রস্যকার লিখবো। তো এগুলো অনেক হায়ার লেভেলের ব্যাপার, আমরা যতটুকু দরকার ততটুকু তোমাদেরকে বুঝালাম। এবার আসি, এবার এতক্ষণ ধরে যে নিয়মগুলো পড়ালাম এগুলো দিয়ে মোটামুটি তোমাদের হয়ে যাবে, মোটামুটি তোমাদের কভার হবে। এবার আসো, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। দেখো আমাদের 21শে বাংলা ব্যাকরণ যে বই, এই 21শে বাংলা ব্যাকরণ বই থেকে তোমাদেরকে এখন খুবই চমৎকার একটা জিনিস দেখাবো, এবং এটা থেকে বিশ্বাস করো বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো একটু ঘাটো, বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো নবম দশম শ্রেণীর মেইন বইতে একটা পয়েন্ট দেওয়া আছে যে স্বভাবতই মূর্ধন্য যেগুলো হয়, স্বভাবত মূর্ধন্য কোনগুলো হয়, আল হাসান রিয়াজ বলেছে, তার কমেন্টটা দেখো, সে 3টাই একদম সঠিক অ্যান্সার দিয়েছে। ওকে থ্যাংক ইউ। যেটা বলতেছিলাম, 21শে বাংলা ব্যাকরণ বইয়ে তোমাদের হোমওয়ার্কটা খুবই ভালো করে দেখো। হোমওয়ার্ক হচ্ছে পরীক্ষাতে এখান থেকে একটা কোশ্চেন আসেই, নত্যবিধান থেকে যদি কোশ্চেন আসে, যে এতক্ষণ পরে যে নিয়মগুলো পড়ালাম এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এখন যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা দেখবে। আমাদের 21শে বাংলা ব্যাকরণ বইতে স্বভাবতই মূর্ধন্য এগুলো হচ্ছে যে যেগুলো কোনো নিয়ম মানে না, যেগুলো কোনো নিয়ম না মেনেই ডিরেক্টলি হয়, এগুলো হচ্ছে স্বভাবত মূর্ধন্য। এগুলো কি করবে, জাস্ট মুখস্থ করে ফেলবা।
তো এগুলো কীভাবে মুখস্থ করবা? দেখো একটা ছন্দর মতো করে দেওয়া আছে, চাণক্য মাণক্য ঘন মন, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, এই টাইপ একটা ছন্দ দেওয়া আছে। তোমরা যারা ছন্দ ভালো লাগে তারা ওইভাবে মুখস্থ করো। তাহলে হোমওয়ার্ক 1, স্বভাবতই মূর্ধন্য ষ যেগুলো হয়, স্বভাবতই মূর্ধন্য যেগুলো হয় সেগুলো মুখস্থ করবা। আর 2 নম্বর হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ষ যেগুলো হয় সেগুলো তোমরা কি করবা? মুখস্থ করবা। এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমরা কি করবা? এগুলো জাস্ট মুখস্থ করবা। তো এই হচ্ছে আমাদের নত্যবিধানের যেই পড়ালেখা, চেষ্টা করেছি যে তোমাদেরকে একদম সঠিকভাবে, মানে যতটা একদম সহজে কীভাবে বোঝানো যায়। আমার মনে হয় না যে এর থেকে সহজ কোনো ফর্মুলা আছে, এর থেকে সহজ কোনো ফর্মুলা আছে বলে আমার মনে হয় না। সর্বোচ্চ সহজ নিয়মটা দিয়েই তোমাদেরকে নত্যবিধানটা পড়ালাম। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা কেমন লেগেছে? গত দিনের মতো সব ক্লাসের মতোই ক্লাসটা কেমন লেগেছে? কোনো অনুরোধ, কোনো রিকোয়েস্ট, কোনো পরামর্শ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ক্লাসটা কেমন লেগেছে এটা আমাকে জানাও, যে ভাই ক্লাসটা ভালো লেগেছে, যদি এটা করতাম তাহলে আর ভালো লাগে। তোমার পরামর্শ থাকতে পারে, বাট ক্লাসটা কেমন লেগেছে তুমি সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও, তুমি সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হচ্ছে হোমওয়ার্ক যেগুলো দিলাম সেটা নিবা, সেটা অবশ্যই নেক্সট ক্লাসে তোমাদেরকে এখান থেকে হোমওয়ার্ক ধরা হবে। আমি প্রথমে এসে কি করব, তোমাদেরকে এমসিকিউ দিয়ে এগুলো আমি বোঝানোর জন্য চেষ্টা করব যে আসলে কোনটা কি হয়েছে, দেখা যাবে যে তোমরা আসলে কতটুকু পড়েছো। আর হচ্ছে যাদের কাছে বই নাই তারা আমাকে ভালো হয়েছে ওকে, থ্যাংক ইউ। যাদের কাছে বই নাই তারা বইটা কালেকশন করো। তোমরা যদি গ্রুপ, তোমরা এই বইটা কেন কালেকশন করবে আমি বারবার বলেছি। আর হচ্ছে যারা ভার্সিটি রিটেনের জন্য আমাকে প্রশ্ন করেছে অনেকে, ঢাকা ইউনিভার্সিটিতে নতুন আমাকে বলেছে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে তো রিটেন আছে, সো রিটেনটা আমাদের কাছে নতুন, গত বছর আসলে রিটেনটা চালু হয়েছে। সো সেক্ষেত্রে আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। আবার রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে, তো তাদের জন্য আমাদের একটা বেস্ট একটা বই আছে, সেটা হচ্ছে ভার্সিটির রিটেন অ্যানালাইসিস। ভার্সিটির রিটেন অ্যানালাইসিস এই বইটা তোমরা কালেক্ট করে রিটেনের জন্য পড়া শুরু করে দাও, এখন থেকে ঘরে বসে জাস্ট পড়া শুরু করে দাও। আর এইখানে নেক্সাস পাবলিকেশনের পক্ষ থেকে তোমরা তো সকল বিষয়ের উপর ফ্রি ক্লাস তো পাচ্ছই। সো বই হাতে থাকবে, ক্লাস করবে, আর কোনো সমস্যা নাই, জাস্ট কি করবা, পড়ালেখা শুরু করে দিবা। ওকে ওকে, থ্যাঙ্কস ভাইয়া। ওকে, অনেক ভালো হয়েছে, আপনি প্রতিদিন ক্লাস নেন, আপনার ক্লাসটা একটু বেশি ভালো হয়। ওকে, তাহলে তোমাদের সাথে অনেকদিন পর দেখা হলো। ইনশাআল্লাহ আমরা যেই টেকনিক দিয়ে শিখাচ্ছি তোমাদেরকে এটা অব্যাহত থাকবে, এবং এই টেকনিক দিয়ে ইনশাআল্লাহ তোমরা নতুন অনেক কিছু শিখতে পারবে। আমরা তোমাদেরকে যতটা সম্ভব টেকনিক দিয়ে, আমি সাধারণত পড়াই, টেকনিক দিয়ে পড়াই, আবার প্রচলিত যে ভুলগুলো আছে সেগুলোও তোমাদেরকে ধরাই দিই। সো এরপরে আশা করি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার জন্য দোয়া করবে। ওকে, ঠিক আছে, খোদা হাফেজ।